খুব স্বাভাবিকভাবে শুরু হলো ঘটনাটা। সকালের গাঢ় নীল আকাশ চিরে একটা রূপালী ধূসর বেলুন এসে পড়ল চন্দনপুরের পাখি অভয়ারণ্যে। বেলুন থেকে ঝুলছে উজ্জ্বল কমলা রঙের একটা বাক্স, গাড়ির ব্যাটারির মতো সাইজ। দমকা বাতাসে মাটিতে বাড়ি খেলো বাক্সটা। ওটার তারগুলো পেঁচিয়ে গেল কাছের গাছপালায়। তাই দেখে একদল দোয়েল ভয়ের তো শেষ দিতে দিতে উড়ে গেল আকাশে। গাছগুলোর উল্টো দিকে একজন পাকা চুলের লোক থমকে দাঁড়ালো, কান পেতেছে। আত্মারাম বণিক, এই অভয়ারণ্যের দারোয়ান। দোয়েলের কণ্ঠ শুনেই বুঝেছে অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। পড়ে থাকতে দেখলো কমলা রঙের বাক্সটাকে। সাবধানে এগোলো ওটার দিকে। আর একটু কাছে যেতে একপাশের কালো গোটা গোটা অক্ষরের লেখাগুলো পড়তে পারল। পুরস্কার, ডক্টর ইউনুসের সঙ্গে যোগাযোগ করুন। ঠিকানা আর টেলিফোন নম্বরও আছে। চিবুক ঘষল আত্মারাম। রহস্যময় বাক্সের ব্যাপারটা পছন্দ করতে পারছে না। আপদ জলদি বিদায় হলেই ভালো। এক টুকরো কাগজে টেলিফোন নম্বরটা টুকে নিল। হঠাৎ কড়কড় করে উঠল বাক্সটা। আটকে গেছে আত্মারাম। জরিপ করছে সতর্ক চোখে। কই, আর তো কোনো সাড়া শব্দ নেই। শেষবারের মতো ওটার দিকে অবিশ্বাসের দৃষ্টি হেনে হেডকোয়ার্টারের দিকে হনহন করে হেঁটে চলল। ঘন্টা পরে একটা লক্কর মার্কা জিপ এবড়ো থেবড়ো রাস্তা ধরে লাফাতে লাফাতে চলল অভয়ারণ্যের উদ্দেশ্যে। একজন বুড়ো মতো ছোটখাটো মানুষ চালাচ্ছেন ওটা। দারোয়ানের কোয়ার্টারের বাইরে গাড়ি থামিয়ে নেমে পড়লেন উনি। এক মাঝবয়সী মহিলা কাকর বিছানো সরু পথটা ধরে এগিয়ে এলো। আপনি ইউনুস সাহেব? সায় দিলেন ডক্টর ইউনুস। হ্যাঁ, বিরক্ত করলাম আপনাদের। ফোন করে খুব ভালো করেছেন। মহিলা বাধা দিল তাকে, কণ্ঠস্বরে সামান্য উদ্বেগের ছোঁয়া। আপনার ভাঙা বাক্সটা ওই যে ওদিকে। বিস্তীর্ণ ধানের ক্ষেতের উপর দিয়ে ছোট টিলাটার দিকে আঙুল দেখালো। সূর্যকিরণ পড়েছে বলে রূপালী ধূসর বেলুনটাকে দূর থেকেও চেনা যাচ্ছে। আমার কর্তা ওটার উপর নজর রাখছে, বলল মহিলা। ছইনি, কে জানে বাবা কি না কি ওষুধপত্র মিশিয়েছেন। সঙ্গে করে অবশ্য বন্দুকটা নিয়ে গেছে, যদি লেগে যায়। সবেগে মাথা নাড়লেন ডক্টর ইউনুস। না না, ওটাকে ভয় পাওয়ার কিছু নেই, কয়েকটা যন্ত্রপাতি শুধু। আচ্ছা যাই দেখি, আপনার স্বামীকে খুঁজি গিয়ে। পরম আগ্রহে গাছগুলোর দিকে পা চালালেন। টিলাটার কাছাকাছি হতে গলা ছেড়ে ডাকলেন, আত্মারাম বাবু, আত্মারাম। টিলার চূড়োর কাছে দেখা গেল ওকে। ইশারায় ডাকছে বিজ্ঞানীকে। বিদঘুটে বাক্সটা শীঘ্রই দূর হচ্ছে ভেবে হাঁপ ছাড়ল আত্মারাম। হাঁটছে দ্রুত। বাক্সটা তখনও পড়ে রয়েছে মাটিতে। ওটার কাছে পৌঁছলো। গাছের গা থেকে তার খুলতে সামান্য ঝামেলা পোহাতে হলো। কিন্তু বাক্সটা মাটি থেকে তুলতে গিয়ে বুঝলো বেশ ভারী। এতখানি ওজন বিস্ময়কর। তাল সামলাতে পারল না ও, পড়ে গেল ওটার উপর। হঠাৎ তীক্ষ্ণ কড়কড় শব্দের সঙ্গে ঝলসে উঠল একটা আলো, এবং মুহূর্তে উধাও হয়ে গেল আত্মারাম বণিক। হাঁপাতে হাঁপাতে টিলায় উঠে এলেন বৃদ্ধ বিজ্ঞানী। গাছের জালে লটকে ঝুলছে বেলুনটা। গোড়ার কাছে পড়ে রয়েছে বাক্স, কিন্তু আত্মারামের টিকিটিরও চিহ্ন নেই। গেল কোথায়? বাক্সটার দিকে এগিয়ে গিয়ে চাইলেন ভদ্রলোক। এমন হাজারো ইনস্ট্রুমেন্ট বক্স নাড়াচাড়া করেছেন জীবনে। ওটাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন। তারপর কোয়ার্টারের উদ্দেশ্যে চলতে চলতে ছুটলেন। সেদিন বিকেলে বাক্সটাকে দেখা গেল চন্দনপুর ল্যাবরেটরির একটি বেঞ্চিতে। আর বিজ্ঞানী ব্যাখ্যা করে বোঝাতে লাগলেন কি হয়েছে। তো এই হলো ব্যাপার, আত্মারামের গিন্নি বলল। তার কর্তা বাক্সটার দেখভাল করছে। লোকটাকে হাত নাড়তে দেখলাম, কিন্তু টিলার চুড়োয় গিয়ে দেখি একেবারে হাওয়া। তাই ভাবলাম আপনাকে সব জানাই। শ্রোতাদের উপর দৃষ্টি বুলিয়ে নিলেন বিজ্ঞানী। তিনজন উপস্থিত। একজন সুন্দর চেহারার কিশোর, একজন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর, আর আরেকজন হচ্ছে কোকড়া চুলের লম্বা এক যুবক, হিরু চাচা। চন্দনপুর রিসার্চ সেন্টারের দায়িত্বপ্রাপ্ত মেজর আজাদ উজ্জ্বল হাসলেন। খুব ভালো করেছেন, বললেন বিজ্ঞানীকে। কিশোর তখন আকর্ষণের কেন্দ্রবিন্দু, অর্থাৎ সেই বাক্সটা জরিপ করছে। ডক্টর আঙ্কেল প্রশ্ন করল, এটা কি? ঔৎসুক্য নিয়ে বিজ্ঞানের দিকে চাইলেন মেজর। উত্তরটা তিনিও জানতে চান।
আসলে পুরো ব্যাপারটা গোলেমেলে ঠেকায় আমেরিকায় ফোন করে প্রিয় বন্ধু হিরণ পাশাকে জানিয়েছেন। আর বলা বাহুল্য, কিশোরও জুটে পড়েছে হিরু চাচার সঙ্গে। ফাইনাল পরীক্ষা দিয়ে বসেছিল, ফলে হিরু চাচাও আপত্তি করেনি। তাছাড়া একা একা ঘুরে বেড়াতে হিরু চাচার ভালো লাগে না। টাইম মেশিনে করে চন্দনপুরে পৌঁছে গেছে চাচা আর ভাতিজা। প্রশ্নটা শুনে বিস্মিত হয়ে গেলেন ইউনুস। কসমিক রে রিসার্চ এর মানে হলো মহাজাগতিক রশ্মি গবেষণা। আলতো চাপড় মারলেন বাক্সটায়। ব্রিফকেসটা দাও তো খোকা। ডক্টর ইউনুসের আনা নাদাপেটা ব্রিফকেসটা তার দিকে এগিয়ে দিল কিশোর। ভদ্রলোক ভেতর থেকে এক্স রে প্রিন্টের মতো দেখতে কতগুলো কাগজ বার করে সামনে নিয়ে আসলেন। লেটেস্ট টেস্টগুলোতে আজব ফল পাওয়া গেছে। একটা বিশেষ প্রিন্ট বেছে নিয়ে এগিয়ে দিলেন হিরু চাচার দিকে। ওটা আলোতে উঁচিয়ে ধরল সে। কিশোরও চোখ রেখেছে। ছোট আকারের কতগুলো বিক্ষিপ্ত সাদা ফুটকি ছাড়া আর কিছু ধরা পড়ল না ওর চোখে। ওটা প্রথম দিককার, বললেন ডক্টর ইউনুস, কিন্তু শেষেরটাই এই ফল পাওয়া গেছে। আরেকটা প্রিন্ট বাড়িয়ে দিলেন। ওটাও উপরে ধরে দেখলো হিরু চাচা। এ দফায় প্রিন্টটাতে কয়েকটা কাটা কাটা বিদ্যুতের ঝলক দেখতে পেল কিশোর। হিরু চাচাকে দ্রুত শ্বাস টানতে শুনল। অদ্ভুত। হ্যাঁ, গম্ভীর কণ্ঠে বললেন ডক্টর ইউনুস। এবার এগুলো দেখুন। একতারা আগ কষা কাগজ দিলেন হিরু চাচার হাতে। কম্পিউটার প্রিন্ট আউটের মতো দেখতে। দু মুহূর্ত পরে মুখ তুলল হিরু চাচা। রিডিংগুলোই ভুল না থেকে থাকলে ওটা আলোর চেয়েও দ্রুতগামী। একদম ঠিক, সহজ গলা জানালেন ডক্টর ইউনুস। এবং সেটা হওয়া সম্ভব নয়, কি বলেন? হিরু চাচার লম্বা দেহের দিকে চাইলেন। কিছুই বুঝতে পারছি না আমি হিরণ পাশা। মহাশূন্যের লক্ষ লক্ষ মাইল পথ পাড়ি দিয়ে এসেছে ওটা। নিশ্চয়ই ওটা আমাদের কাছে পাঠানো হয়েছে, কিন্তু কেন? হিরু চাচা প্রিন্টগুলো রেখে দিল বেঞ্চিতে। কে জানে। আরেকতারা প্রিন্ট আউট নিয়ে গভীর মনোযোগে পর্যবেক্ষণ করছে। মেজর আজাদ অর্থপূর্ণ গলা খাঁকড়ি দিলেন। সাধারণ একটা নিখোঁজ হওয়ার ঘটনা গিয়ে ঠেকেছে কসমিক রে রিসার্চ পর্যন্ত। দোস্ত, আত্মারামের উধাও হওয়ার সঙ্গে এই বিজলি চমকের কি সম্পর্ক রে? আছে। বন্ধুর দিকে চাইল হিরু চাচা। তারপর প্রিন্ট আউটে দৃষ্টি ফিরিয়ে দিয়ে বলল, বিজলি চমক? বাহ, ভালোই বলেছিস, দেখতে বিজলির মতোই। খুশি হয়ে উঠলেন মেজর আজাদ, কিন্তু পরক্ষণেই মুখ গোমড়া করলেন। কারণ হিরু চাচা বলল, অবশ্য ওটা বিজলি টিজলি কিছু না, ধারে কাছেরও কোনো ব্যাপার না। হিরু চাচা, তবে কি ওটা? জানতে চাইল কিশোর। বলতে পারিস কম্প্রেসড লাইট। দীর্ঘশ্বাস ছাড়লেন মেজর। কিছুই বোঝেননি। লাফিয়ে উঠে দাঁড়ালো হিরু চাচা। ডক্টর ইউনুস, আপনার কসমিক রে ডিভাইসটা ঠিকমতো কাজ করছে? যদ্দূর জানি করছে, যদিও প্লেট এখনও ডেভেলপ করিনি। তবে এক্ষুনি করুন। যন্ত্রপাতি সব এখানেই পাবেন। তাছাড়া কোনো কিছু লাগলে আজাদকে বললেই হবে। আয় কিশোর। বাধ্য ছেলের মতো হিরু চাচাকে অনুসরণ করতে পা বাড়ালো কিশোর। চেঁচিয়ে উঠলেন মেজর, এই কোথায় চললি? নিখোঁজ হওয়ার স্পটটা দেখতে। বেরিয়ে গেল দুজনে। আপনার কিছু লাগলে অবশ্যই বলবেন, বললেন মেজর। ঘাড় কাত করে সাই জানালেন বিজ্ঞানী। ঘর ছাড়লেন মেজর আজাদ। মেজরের দেখিয়ে দেয়া কাবার্ডে অসংখ্য বৈজ্ঞানিক যন্ত্রপাতি ঠাসা। সেগুলো হাতড়ে একটি অত্যাধুনিক অটোমেটিক ডেভেলপার বেছে নিলেন বিজ্ঞানী। বেঞ্চিতে রেখে পরীক্ষা করতে লাগলেন। কাজ করছে দেখে সন্তুষ্ট চিত্তে মাথা ঝাঁকালেন। সাবধানে কমলা রঙের বাক্সটা থেকে প্লেট বার করলেন তিনি। ঢুকিয়ে দিলেন ডেভেলপারের ভেতরে। সুইচ অন করলে নিচু গুঞ্জন উঠল। কম মিনিট পরে মেশিন থেকে লাফিয়ে বেরোলো প্রিন্ট। আলোতে তুলে ধরে দেখতে গিয়ে ভদ্রলোক বিস্ময়ে প্রায় ভিড়মি খান আর কি। সেই একই রকম বিদ্যুতের ইকড়ি মিকড়ি, কিন্তু এবার একটা অস্পষ্ট আতঙ্কিত চেহারার উপর যেন ছাপটা পড়েছে। মুখটা ডক্টর ইউনুসের পরিচিত, যদিও মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখেছিলেন। আত্মারাম বণিক। এ হতে পারে না, মাথা নেড়ে বিড়বিড় করলেন বিজ্ঞানী। কখনোই হতে পারে না। কমলা বাক্সটার কাছে গিয়ে ঢাকনার স্ক্রুগুলো খুলতে লাগলেন। ইলেকট্রনিক যন্ত্রাংশ বার করে সাজাচ্ছেন বেঞ্চিতে। বাক্সে অদ্ভুত কি একটা যেন দেখতে পেলেন। এক কোণে পড়ে রয়েছে সামান্য একটুখানি জেলি। কৌতূহলবশত খোঁচা দিলেন বিজ্ঞানী। হঠাৎ তীক্ষ্ণ ফটফট শব্দ উঠল এবং আত্মারামের মতো চোখের পলকে হাওয়া হয়ে গেলেন ডক্টর ইউনুসও।
দু মুহূর্তের জন্যে বাক্সের কোণে পড়ে রইল জেলিটুকু। তারপর কিনার ধরে উঠে এসে গড়িয়ে পড়ল ল্যাবরেটরির বেঞ্চিতে। সেখানেই থেমে রইল না, বেঞ্চ থেকে হড়কে ছোট্ট বেসিনটাই পড়ে গায়েব হয়ে গেল প্লাগ হোল দিয়ে। ল্যাবরেটরি ফাঁকা। হিরু চাচা, কিশোর আর আত্মারামের গিন্নি ছোট টিলাটায় উঠতে হাঁপিয়ে গেল। উপরে উঠে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতে ক মুহূর্ত লাগলো। এবার আঙুল তাক করলো আত্মারামের স্ত্রী। ওই যে বেলুনটা নিচে দেখেছেন? গাছে লটকানো রূপালী বেলুনটা মৃদু হায় ঝাপটা খাচ্ছে। হিরু চাচা সাইজা নিয়ে টিলা বেয়ে বেলুনটার দিকে নামতে লাগলো। গাছের গোড়ায় বার কয়েক চক্কর দিল হিরু চাচা। পকেট থেকে ছোট আকারের গাইগার কাউন্টারটা বের করে এলাকাটা পরীক্ষা করতে শুরু করলো। কাজে ডুবে গেছে। কিশোর ফিরল আত্মারামের স্ত্রীর দিকে। মুখে মৃদু হাসি ধরে রেখে হিরু চাচাকে দেখছে মহিলা। বাচ্চাকে খেলতে দেখলে মা যেভাবে তাকায়, ভঙ্গিটা তেমনই। সকালের পর থেকে আপনার স্বামীর কোনো খোঁজ পাননি, তাই না? জিজ্ঞেস করলো কিশোর। না, গেছে হয়তো কোথাও। আপনার চিন্তা হচ্ছে না? কি যে বলো না, প্রায় তো এদিক ওদিক যায়। কিন্তু ডক্টর ইউনুস তাকে দেখতে পেলেন না কেন? আমার কর্তা হচ্ছে মুখচোরা মানুষ, বেলুনটা দেখিয়ে দিয়েই কেটে পড়েছে মনে হয়। দীর্ঘশ্বাস ছাড়ল কিশোর। ব্যাপারটা কি এতই সাধারণ? চাচার দিকে তাকালো। সে তখন এক হাঁটুতে ভর দিয়ে যন্ত্রটাকে অল্প একটু জায়গার উপর ধীরে ধীরে ঘোরাচ্ছে। ডায়ালগুলোকে কাঁপতে দেখল কিশোর, এবং তার মনে হলো ক্ষীণ একটা শব্দও শুনল। সিধে হয়ে দাঁড়িয়ে যন্ত্রটা পকেটে চালান করলো চাচা। ফেরা যাক, চল। কোয়ার্টারে ফেরার পথে আত্মারামের স্ত্রী বলল, আমার কর্তাকে খুব বেশি দরকার, খোঁজ লাগাবো? না না, তার দরকার পড়বে না, জানালো হিরু চাচা। কোয়ার্টারের কাছে এসে মহিলাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল চাচা ভাতিজা। মেজর আজাদের কাছ থেকে ধার করে আনা সুবারুতে চেপে ফিরতি পথ ধরল। হিরু চাচাকে আর চোখে দেখে নিল কিশোর। বেশ জোরে ড্রাইভ করলেও সতর্ক আছে, তবু বোঝা যাচ্ছে মনটা পড়ে রয়েছে তার দূরে, অন্য কোথাও। চাচা, ব্যাপারটাকে সিরিয়াস? যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি। কি পরীক্ষা করছিলে? তেজস্ক্রিয়তা? না, অ্যান্টি ম্যাটার, সংক্ষিপ্ত জবাব দিল হিরু চাচা। সেটা আবার কি? এমন কিছু যেটার অস্তিত্ব নেই, বিশেষ করে পৃথিবীতে। তবে আর খুঁজে লাভ কি, ভাবল কিশোর। কিন্তু হিরু চাচার মুড দেখে বুঝল প্রশ্ন করে কাজ হবে না। চন্দনপুর ল্যাবরেটরিতে মেজর আজাদ রাজ্যের প্রশ্ন নিয়ে বসে আছেন, কোনোটারই উত্তর পাচ্ছেন না। পুরবিজ্ঞানীর কাজকর্ম কেমন এগোচ্ছে খবর নিতে গিয়ে দেখেন ভদ্রলোক কর্পূরের মতো অদৃশ্য। গোটা বিল্ডিংয়ে তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু লাভ হয়নি। মেজর তার ডেস্কে বসে অন্যমনস্কভাবে পেন্সিলের টোকা দিচ্ছেন হাতের তালুতে। ভাবছেন খোদ তার ল্যাবরেটরি থেকে একজন জলজান্ত মানুষের লোপাট হয়ে যাওয়ার রহস্যজনক ব্যাপারটার কি ব্যাখ্যা দেবেন তিনি। টেকনিশিয়ান রিজভি করিম দরজা দিয়ে মাথা গলালো। হিরণ পাশা সাহেব এইমাত্র ফিরেছেন স্যার, মেইন গেট থেকে রিপোর্ট করেছে। তাকে জানান ডক্টর ইউনুস উধাও হয়েছেন, আর এখনই আমার কাছে পাঠিয়ে দিন। রিজভি করিম মাথা সরিয়ে খুঁজতে গেল হিরু চাচাকে। গোমরামুখ মেজর আজাদের সামনে থেকে পালাতে পেরে হাঁপ ছেড়ে বাঁচল। চাচা তখন গাড়ি পার্ক করছে ল্যাবরেটরির বিস্তৃত গ্যারেজে। এই মুহূর্তে ফাঁকা প্রাঙ্গণটা। নেমে বলল, চল দেখি ডক্টর ইউনুস কিছু জানতে পারলেন কিনা, খবর নিই। মেইন বিল্ডিংয়ের দিকে হাঁটতে লাগলো চাচা আর ভাতিজা। হিরু চাচার দীর্ঘ পদক্ষেপের সঙ্গে তাল মেলাতে পারছে না কিশোর, পিছিয়ে পড়েছে। হঠাৎ কি যেন ফেটে যাওয়ার মৃদু শব্দ কানে এলো ওর। থেমে কান পাতল। আওয়াজটা আবার এসেছে। বিল্ডিংয়ের একপাশের ড্রেন থেকে আসছে। কিছু একটা বেরিয়ে আসছে ওখান থেকে। ফুটবল আকৃতির একটা জেলির পিণ্ড। রামধনুর ঝলমলে রং ওটার গায়ে। ফুটপাতে তেল পড়লে যেমন দেখায় তেমনি। ওটাকে নজর করা খুবই শক্ত, থেকেও যেন নেই। চোখ সরু করে আতঙ্কের সঙ্গে একটুক্ষণ চেয়ে রইল কিশোর, তারপর পিছিয়ে গেল। চেঁচাতে গিয়ে টের পেল গলা শুকিয়ে গেছে। চাচা, গুঙিয়ে উঠল সে। হিরু চাচা! জেলির পিণ্ডটা কিশোরের ডাকে সাড়া দিল যেন।
ফটফট শব্দে কলজে শুকিয়ে দিয়ে এগিয়ে আসছে ওর দিকে। কিশোর আর্তনাদ করে উঠল। কি হয়েছে দেখতে ঘুরে চাইল হিরু চাচা। পিছিয়ে যাচ্ছে কিশোর, অবিচলভাবে এগিয়ে আসছে পিণ্ডটা। চিৎকার করলো হিরু চাচা, কিশোর দাঁড়িয়ে থাক। অতি কষ্টে পালানোর চেষ্টা দমন করে দাঁড়িয়ে পড়ল। পিণ্ডটাও থেমে গেছে। হিরু চাচাকে সাবধানী পায়ে এগোতে দেখে দিক বদল করল। ধীরে ধীরে গড়ে চলল তার দিকে। কিশোর, বলল হিরু চাচা, দরজার দিকে পিছাতে থাক। তাই করল কিশোর। হিরু চাচা ইতিমধ্যে পিণ্ডটা চারপাশে চক্কর মারতে শুরু করেছে। যতটা পারে দূরে সরিয়ে দেবে কিশোরের কাছ থেকে। নির্ভুলভাবে চাচার প্রতিটা পদক্ষেপ অনুসরণ করছে ওটা, শিকারী কুকুরের মতো। কাপা গলায় চেঁচালো কিশোর, হিরু চাচা কি ওটা? পরে শুনিস, দৌড় দিতে বললে দৌড় দিবি। সুবারু গাড়িটাকে ঘিরে পাক খাচ্ছে হিরু চাচা। ওপাশে জেলের পিণ্ডটা। দৌড়া, চিৎকার করল সে। দরজার দিকে ঝেড়ে দৌড় দিল কিশোর। মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেল পিণ্ডটা, ওকে ধাওয়া করবে কিনা ভাবছে। তারপর হঠাৎই গতি বাড়িয়ে তেড়ে এলো চাচার দিকে। ওটাকে গাড়ির দিকে ছুটে আসতে দেখে মাথা নিচু করে অন্য পাশ দিয়ে প্রাণপণে দৌড় মারল চাচা। দরজার কাছে অপেক্ষা করছিল কিশোর। চাচা ওকে ঠেলে ঢুকিয়ে দড়াম করে বন্ধ করে দিল দরজা। বল্টু লাগিয়ে দিয়েছে। এই সময় পেছন দিক থেকে একটা নিঃশব্দ উজ্জ্বল ঝলকানি দেখা গেল। দরজার উপরাংশের গ্লাস প্যানেলের ভেতর দিয়ে চাইল ওরা। মেজর আজাদের ছোট্ট সুবারও ভ্যানিশ হয়ে গেছে। জেলের পিণ্ডটাকে চোখের পলকে গড়াতে গড়াতে ড্রেনে হারিয়ে যেতে দেখলো চাচা ভাতিজা। রিজবি করিম অফিসে প্রবেশ করলে বিরক্তি নিয়ে চাইলেন মেজর। কি? প্রায় ধমকে জিজ্ঞেস করলেন। ঢোক গিলল রিজভি। স্যার, ডক্টর ইউনুসের কোনো খোঁজ পাওয়া গেল না। ভেতরে নেই এটা নিশ্চিত, কিন্তু দারোয়ানদেরকেও তাকে বেরোতেও দেখেনি। হিরু কোথায়? ওকেও নাকি পাওয়া যাচ্ছে না। এ সময় ফোন বাজলে রিসিভার ছিনিয়ে নিলেন মেজর। তার মন বলছে আরও দুঃসংবাদ আসছে। ধারণা নির্ভুল হলো। ও প্রান্তের উত্তেজিত কণ্ঠটা মন দিয়ে শুনছেন তিনি। কি বললেন? খেকিয়ে উঠলেন। গ্যারেজে বিস্ফোরণ? কই, আওয়াজ তো পেলাম না। রিজবি করিমকে রক্ষা করার জন্যই যেন চাচা সেই মুহূর্তে বন্ধুর অফিসে এলো। শান্ত অবিচলিত দেখাচ্ছে তাকে। কিশোরের অবস্থা অবশ্য কাহিল। ও এসেছিস? কি একে ঝলকানি না কি যেন দেখা গেছে ওখানে। হ্যাঁ, চাচা সম্মতি দিল। জেলের কুৎসিত একটা দলা। বলে ফেলল কিশোর, আপনার গাড়িটা উধাও হয়ে গেছে। উত্তেজিত কণ্ঠে রিপোর্ট পেশ করল। সব শুনে অবিশ্বাসের চোখে ওর দিকে চেয়ে রইলেন মেজর। তারপর চাচার দিকে অনুমোদনের জন্য তাকালেন। মাথা ঝাঁকালেন চাচা। আর আমি এদিকে আরেক ফাঁসাতে পড়েছি, গম্ভীর স্বরে বললেন মেজর। ডক্টর ইউনুসের অন্তর্ধানের খবর জানালেন। হিরু চাচাকে হতচকিত মনে হলো না। ওকে আর খুঁজে লাভ নেই, উনি আত্মারামের কাছে গেছেন। তোর গাড়িটাও গেছে। তা যাক, কিন্তু জেলটা কোত্থেকে এলো? কি ওটা? ডক্টর ইউনুস আর আত্মারামের সঙ্গে ওটার কি সম্পর্ক? একটা চেয়ারে বসে পড়ল চাচা। আমার ধারণাই বলবো, ওই জেলিটার প্রাণ আছে। শিকারের জন্য শক্তিশালী প্রবৃত্তিও আছে। ওটা খুব সম্ভবত ডক্টর ইউনুসের কসমিক রে ডিভাইসটাই চেপে পৃথিবীতে এসে হাজির হয়েছে। তা না হয় বুঝলাম। প্রায় ফুঁসে উঠলেন মেজর। কিন্তু আমার এখানে কেন? ও চাইটা কি? গলা পরিষ্কার করে নিল চাচা। কি আর বলবো রে দোস্ত, নরম গলায় বলল। শুনলে ভাববি গর্ব করছি, কিন্তু আমার ধারণা কি জানিস, ওটা আমাকে চাই। হতাশ দৃষ্টিতে বন্ধুর দিকে চাইলেন মেজর। এত সব কিছু ঘটছে তোর জন্য? গ্যারাজে, ধীরে বলল কিশোর। ওটা চাচারা কাছাকাছি হওয়া মাত্র আমাকে ভুলে গেল। উঠে পড়লেন মেজর। যাকে ওটা যাই হোক না কেন, এসে হাজির হয়েছে এবং ওটা বিপজ্জনক। এখন কি করা? ওটাকে কোথায় খুঁজবো আমি? চাচা উঠে দাঁড়িয়েছে। ওটাকে খুঁজতে হবে না দোস্ত, অপেক্ষা কর, ও নিজেই আমাদের খুঁজে নেবে। ল্যাবরেটরির নিচে ড্রেনেজ সিস্টেমের নিকষ অন্ধকারে শুয়ে রয়েছে পিণ্ডটা, অপেক্ষারত। আচমকা এনার্জি পেয়ে আবার ছড়াতে লাগলো। মৃদু শব্দও করছে, সে সঙ্গে বাড়তে আরম্ভ করেছে। বেড়ে ওঠা দুভাগে ভাগ হয়ে গেল, টুকরো দুটোও বিভক্ত হলো। চলছে এই প্রক্রিয়াটা। 2 টুকরো, 4 টুকরো, 8,
16, 32 শীঘ্রই ড্রেনেজ পাইপ বেয়ে পিলপিল করে বেরিয়ে আসতে শুরু করলো। ল্যাবরেটরির পেছন দিকে একটা নির্জন গলি। জেলির একটা উজ্জ্বল দলা বের হয়ে এলো ড্রেন থেকে। 2 মুহূর্তের জন্য নিথর পড়ে রইল, তারপর বাড়তে শুরু করলো। মানুষের আকৃতিতে পৌঁছে যাচ্ছে। কিম্ভূত একটা শরীর পেয়েছে ওটা। আকৃতিবিহীন মাথা আর থকথকে হাত পা নিয়ে দাঁড়িয়ে রইল একটুক্ষণ, তারপর উদ্দেশ্যপূর্ণভাবে হেলে দুলে এগোতে লাগলো চন্দনপুর ল্যাবরেটরির দিকে। মুহূর্ত পরে দ্বিতীয় আরেকটি জেলির টুকরো ফটফট শব্দ করে বেরিয়ে এলো ড্রেন থেকে। ওটাও বৃদ্ধি পেয়ে আকৃতি পরিবর্তন করলো। সামান্য পরেই বিভৎস প্রাণীটা পূর্বসূরির পিছু নিল। ল্যাবরেটরির চারিদিক ঘিরে একই প্রক্রিয়া চালু হয়েছে। জেলির টুকরো ড্রেন থেকে বার হয়ে আকারে বৃদ্ধি পাচ্ছে এবং এগিয়ে চলেছে ল্যাবরেটরির উদ্দেশ্যে। অল্পক্ষণের মধ্যেই পৈশাচিক জেলি মানবের দল টলতে টলতে ঘিরে ফেলল ল্যাবরেটরিটাকে। চেপে আসছে ক্রমশ। মেইন গেটের সশস্ত্র পাহারাদার সবার আগে দেখলো ওদেরকে, কিন্তু নিজের চোখেই সে বিশ্বাস করতে পারল না। চেহারাবিহীন দানবের সারি অবিচল ভঙ্গিতে মার্চ করে এগিয়ে আসছে ওর দিকে। হতভম্ব দারোয়ান অ্যালার্ম বাজাতে ভুলে গিয়ে সাবমেশিন গান থেকে গুলিবর্ষণ শুরু করলো, কিন্তু বৃথা। জেলি ভেদ করে চলে যাচ্ছে গুলি। সামান্যতম দ্বিধা না করে আগে বাড়ছে ওগুলো। গার্ডদের ইনচার্জ নায়ক রুহুল আমিন গোলাগুলির শব্দ শুনে ছুটে বেরোলো। দেখতে পেল ভীত সন্ত্রস্ত পাহারাদার রিলোড করার বদলে খালি মেশিন গান সহ ধীরে ধীরে পিছিয়ে আসছে। এক ছুটে গার্ড রুমে ফিরে এলো রুহুল। জেনারেল অ্যালার্ম সাইরেন বাজিয়ে দিল। কর্কশ শব্দটা সাড়া ফেলে দিল গোটা বিল্ডিংয়ে। অস্ত্রধারী সৈন্যরা মুহূর্তে ছুটে চলল যুদ্ধক্ষেত্রে। নিরস্ত্রদের রাইফেল, গ্রেনেড, স্টার্লিং ইস্যু করতে লাগলো আর মারার। সার্জেন্ট হায়দার পদবি বলে সবার চোখের সামনে থেকে একটা অ্যান্টি ট্যাঙ্ক রাইফেল হাতিয়ে নিল। তারপর ঘটনা জানার জন্য দৌড়ে গেল। বিল্ডিংয়ের চারপাশে আজব ধরনের যুদ্ধ চলতে দেখলো। ভয়াবহ জেলি মানবেরা গুলির পরোয়া না করে ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসছে। তবে দেখতে যতই বিকট হোক না কেন, ওদের কেউ স্পর্শ না করলে ক্ষতি করবে বলে মনে হলো না। হায়দার মেইন গেটের দিকে ছুটে যাওয়ার সময় একজন আতঙ্কিত সৈন্যকে এক জেলি মানবের শরীরে ধাক্কা খেতে দেখলো। 20 ফুট দূরের দেয়ালটাই উড়ে গিয়ে পড়লো বেচারা। এক হাঁটুতে ভর দিয়ে অ্যান্টি ট্যাঙ্ক রাইফেল লেভেল করে ফায়ার করলো হায়দার। একটা ধূপ জাতীয় ভোতা শব্দের সঙ্গে শতটুকরো হয়ে গেল জেলি মানব। আত্মতৃপ্তির হাসি ফুটলো হায়দারের ঠোঁটে, কিন্তু তারপরই টুকরোগুলোতে গড়াতে গড়াতে জড়ো হতে দেখে মুছে গেল হাসি। আগের আকৃতি ফিরে পেয়েছে জেলি দানব। ওর দিকে এগোচ্ছে। ডজ দিয়ে সরে গিয়ে ওয়াকি টকি বার করলো। ল্যাবরেটরির ভেতরে হায়দারের কণ্ঠ ফিল্ড রেডিওতে শুনতে পেল কিশোর। চারপাশ থেকে কেবল গোলাগুলি আর গ্রেনেড বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। হিরু চাচার দিকে আর চোখে চাইল। সে ডক্টর ইউনুসের কম্পিউটার প্রিন্ট আউট নিয়ে ব্যস্ত। যুদ্ধটাকে উপেক্ষা করছে যেন। মেজরকে বলতে শুনল কিশোর, ঠিক আছে হায়দার, সবাইকে সরিয়ে নাও, কমপ্লিট ইভ্যাকুয়েশন। চাচার দিকে ফিরে বললেন, দোস্ত, উই আর আন্ডার অ্যাটাক। কোত্থেকে এলো এই বিদ্যুৎ জীবগুলো? এরা কারা? কি এগুলো? গ্যারেজের ওটা আর এগুলো একই জিনিস। বাঁচব কিভাবে? গুলিতেও তো কাজ হচ্ছে না। ভাবিস না, শান্ত স্বরে বলল চাচা। তোর বা তোর লোকজনের প্রতি ওর আগ্রহ নেই। ওদের পথ ছেড়ে দাঁড়া, ও কোনো ক্ষতি করবে না। কিন্তু তোর কি হবে? এক কোণে রাখা টাইম মেশিনটার দিকে ভুরু দেখালো হিরু চাচা। আমার অসুবিধা হবে না, তুই তো লোকদের সামলা। চাচার পরামর্শ ফেলতে পারলেন না মেজর। নিজের অধীনস্থদের নিরাপত্তা বিধান করা তার প্রথম দায়িত্ব। বেশ, তুই যখন বলছিস। কিশোর, চলে আয়। ঘর থেকে বেরিয়ে গেলেন মেজর। একচুল নড়ল না কিশোর। তুই গেলে যেতে পারিস কিশোর, মৃদু কণ্ঠে বলল চাচা। সবেগে মাথা নাড়ল কিশোর। তোমাকে একা ফেলে? কখনো না। তুই বুঝতে পারছিস না, আমার সঙ্গে থাকলেই বিপদ। তুই একা ওদের সামনে দিয়ে হেঁটে যা, হয়তো কিছুই বলবে না। এক ধাক্কায় একতলার জানালা খুলে গেল। চৌকাঠে উঠে এসেছে হায়দার। হিরণ পাশা, কিশোর, চেঁচালো, শীঘ্রই পালান, ওগুলো ল্যাবরেটরির দিকে আসছে। কিশোরকে হাত ধরে টেনে জানালার কাছে নিয়ে গেল চাচা। আপনি বরং পালান হায়দার সাহেব, কিশোরকেও নিয়ে যান। কিশোর কিছুতেই যাবে না।
ধস্তে ধস্তে আরম্ভ করলো। ইতিমধ্যে হায়দারও ঢুকে পড়েছে ঘরে। হঠাৎ এক ঝলকানির সঙ্গে ল্যাবরেটরির দরজা উধাও হয়ে গেল। ফাঁকা জায়গাটা চোখের নিমেষে পূরণ করে ফেলল জেলির ছোট ছোট পিণ্ড। ইতিমধ্যে জোড়া লাগতে শুরু করেছে সেগুলো। আর একটা বড় পিণ্ড জানলা জুড়ে দেখা দিয়েছে, ফলে বন্ধ হয়ে গেছে পালানোর পথ। থকথকে দলা দুটো ওদের দিকে গড়িয়ে আসতেই রুচাটা দৌড়ে গিয়ে টাইম মেশিনের দরজা খুলে ফেলল। ঢুকে পড়, দুজনে ঢুকে পড়, আদেশ করলো। কিশোর আর হায়দারকে ঠেলে ঢুকিয়ে দিয়ে এক লাফে নিজেও ঢুকে পড়ল। দরজা বন্ধ করা মাত্র জেলির স্তূপ আশ্রয় পড়ল ওটার গায়ে। চাচা টাইম মেশিনের কন্ট্রোল কনসোলে ছুটে গেল। সুইচ টিপতে শুরু করেছে। সেন্টার কলাম যথারীতি ওঠানামা করছে, গোগানের শব্দ করে। কিশোরের চোখ পড়ল হায়দারের উপর। ঠায় দাঁড়িয়ে সে, বিস্ফারিত চোখ, মুখে কুলুপ। এই প্রথম টাইম মেশিনের ভেতর ঢুকেছে। এর জন্য সহানুভূতি হলো কিশোরের। মৃদু হাসল। ওর দৃষ্টিকে অনুসরণ করে চাচাও চাইল হায়দারের দিকে। জোয়ান লোকটাকে প্রায় অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে সেও হেসে ফেলল। খুব অবাক লাগছে না? প্রশ্ন করল। জবাব না দিয়ে ফ্যাল ফ্যাল করে খানিক চেয়ে থেকে লাজুক হাসলো হায়দার। অবাক হওয়ারই কথা, হেসে বলল চাচা, বাইরে থেকে দেখে তো বোঝা যায় না ভেতরে এতখানি জায়গা। এগিয়ে গিয়ে স্ক্যানার স্ক্রিনে সুইচ টিপল। সঙ্গীরা তাকে ঘিরে ধরল ল্যাবরেটরির ভেতরকার দৃশ্য দেখতে। জেলের পিণ্ডগুলো এখন পরস্পরের সঙ্গে জুড়ে গিয়ে আরো বিশাল আকার ধারণ করেছে। এদিক ওদিক ছোটাছুটির ফাঁকে মস্ত অ্যামিবার মতো সুর আশ্রাচ্ছে। টাইম মেশিনটাকে যতবার স্পর্শ করছে ততবারই পিছিয়ে যেতে বাধ্য হচ্ছে, ফটফট শব্দ করে। কিন্তু ওটা ছাড়া অন্য যা কিছুতেই ছোঁয়া লাগাচ্ছে তাই তীব্র ঝলকানির পরে উধাও হয়ে যাচ্ছে। চেয়ার, ডেস্ক, বেঞ্চ, কাবার্ড একে একে সবই গায়েব হলো। এই মুহূর্তে ফাঁকা দেখাচ্ছে ল্যাবরেটরিটিকে। কেবলমাত্র টাইম মেশিনটাই শুধু শত্রুকে কলা দেখিয়ে দাঁড়িয়ে রয়েছে এক কোণে। শিউরে উঠে স্ক্রিন থেকে চোখ ফেরালো কিশোর। ওটা কি করেছে চাচা? আদেশ পালন। কনসোলের একটা গুপ্ত হ্যাচ খুলল চাচা। ভেতরে ছোট্ট একটা লাল বাটন। দীর্ঘক্ষণ চেয়ে চেয়ে দেখলো ওটা। দীর্ঘশ্বাস ফেলল। সাহায্য চাইতেই হচ্ছে রে। লাল বাটন টিপে বন্ধ করলো হ্যাচ। চাচা, কি সাহায্য? বন্ধুদের কাছে এসওএস পাঠালাম। কিশোর জানে বন্ধু বলতে চাচা প্লুটিনা গ্রহের টাইম লর্ডদের বোঝাচ্ছে। ভিন গ্রহের শত্রুদের হামলা থেকে জীবন বাজি রেখে গ্রহটাকে রক্ষা করেছিল সে। ফলে প্লুটিনার মানুষদের চোখের মনি সে। কিন্তু চাচাকে কখনো ওদের সাহায্য চাইতে দেখিনি, এবারেই প্রথম। তার মানে ব্যাপার খুবই গুরুতর, বলল। স্ক্যানার স্ক্রিনে চোখ রাখলো চাচা। জেলির বিভৎস পিণ্ডটা তখনও ঘরময় তেড়ে বেড়াচ্ছে। হ্যাঁ রে, খুবই গুরুতর। গোটা ইউনিভার্সেরই মহাবিপদ। লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে একটা মনিটর স্ক্রিনে ছোট্ট একটা আলো হয়ে পিটপিট করছে হিরু চাচার এসওএস। টাইম লর্ডদের সুবিশাল কন্ট্রোল রুমে অমন অসংখ্য মনিটর রয়েছে। ব্যস্ত কামরাটাই ততোধিক ব্যস্ত টাইম লর্ডদের আনাগোনা। বিশ্ব ব্রহ্মাণ্ডের টাইম স্ট্রিমের চার্ট করছে। মহাবিশ্বের অগণতি গ্রহ এবং তাদের সময়ের উপর সতর্ক নজর রাখছে। কিন্তু এখন প্রশস্ত হলটা প্রায় অন্ধকার। কয়েকটা মাত্র মনিটর চালু রয়েছে। সেগুলোর বাতি কেবল পারিপার্শ্বিক বিষণ্ণতায় মৃদু আলো ছড়াচ্ছে। প্রায় শূন্য ঘরটায় প্রবেশ করলেন দুজন সিনিয়র টাইম লর্ড, হাই কাউন্সিলের প্রেসিডেন্ট এবং তার চ্যান্সেলর। বয়স্ক মানুষ দুজনকে ক্লান্ত এবং ভীত দেখাচ্ছে। হিরু চাচার সিগন্যালের দিকে চাইলেন চ্যান্সেলর। বেচারা এখনো সংকেত দিয়ে যাচ্ছে। দুঃখিত ভঙ্গিতে মাথা নাড়লেন প্রেসিডেন্ট। আমরা তার সাহায্য চাইব ভাবছিলাম, কিন্তু তিনিই চেয়ে বসলেন। ওকে সাহায্য করা এখন রীতিমতো মুশকিল হয়ে যাবে। এক মুহূর্ত চিন্তা করে নিলেন চ্যান্সেলর। আমাদের কারেন্ট এনার্জি লসের ব্যাপারটা গবেষণা চলছে তো। প্রেসিডেন্ট তাকে কাছের আরেকটি মনিটরে নিয়ে গেলেন। স্ক্রিনে দেখা যাচ্ছে অনন্ত আকাশ, হাজারো নক্ষত্র জ্বলজ্বল করছে। কিন্তু তার মাঝখানে ভয়ানক একটা পরিবর্তন। কালো রঙা একটা আঁকাবাঁকা গর্ত নিয়মিত বিরতিতে কেঁপে কেঁপে উঠছে, যেন কোনো অভিশপ্ত প্রাণ তার অশুভ আকাঙ্ক্ষা পূরণের জন্য ওত পেতে রয়েছে। মহাশূন্যে ব্ল্যাক হোল, ধীরে বললেন চ্যান্সেলর। পুরো জায়গা
অব্যবহৃত। বিজ্ঞানের সূত্র মতে ওখানে কোনো কিছু থাকাই সম্ভব নয়, কিন্তু তারপরও গর্তটা দিয়ে ভাইটাল কসমিক এনার্জি বেরিয়ে যাচ্ছে, কোনো মতেই ঠেকাতে পারছি না। কাছের কন্ট্রোল কনসোলটার রিডিং পরীক্ষা করলেন প্রেসিডেন্ট। অবস্থা দিনকে দিন বেগতিক হয়ে যাচ্ছে স্যার। শীঘ্রই টাইম ট্রাভেলের সুযোগ সুবিধা ক্ষতিগ্রস্ত হবে, ওটা ছাড়া আমরা অসহায়। কনসোলে কিল মারলেন তিনি। অ্যান্টি ম্যাটার ইউনিভার্সের একটা শক্তি আমাদের এই ক্ষতিটা করছে, ওটার ক্ষমতা আমাদের সমানই। আমি নিশ্চিত হিরণ পাশার উপর সেই একই অশুভ শক্তি হামলা করেছে। এসওএস এর স্ক্রিনটার কাছে চলে এলেন চ্যান্সেলর। হ্যাঁ, হিরণ পাশা গভীর চিন্তায় ডুবে গেলেন। আমাদের দায়িত্ব তাকে সাহায্য করা। অবশ্যই স্যার। স্যার, আপনি কি দয়া করে আসবেন আমার সঙ্গে? নবোদ্যমে কন্ট্রোল রুমটির অন্য প্রান্তে লম্বা পা ফেলে চলে গেলেন প্রেসিডেন্ট। চ্যান্সেলর অনুসরণ করলেন। দুই বৃদ্ধ একটা কালো স্ক্রিনের সামনে এসে দাঁড়ালেন। একজন অল্প বয়স্ক টাইম লর্ড গুমট অন্ধকারে অলস ভঙ্গিতে বসা। তার কাঁধে আলতো চাপড় মারলেন প্রেসিডেন্ট। চমকে সোজা হলো সে। হিরণ পাশাকে হেল্প করতে একজন টাইম লর্ডকে পাঠাবো। স্ক্রিনে দেখো তো কাকে পাঠানো যায়। প্রয়োজনীয় নির্দেশ দিতে লাগলেন তিনি। কন্ট্রোলে ব্যস্ত হয়ে পড়ল যুবকের দুহাতের আঙুল। হিরু চাচা, কিশোর আর হায়দার বিষণ্ণ চোখে টাইম মেশিনের স্ক্যানারটার দিকে চেয়ে রয়েছে। জেলির উজ্জ্বল পিণ্ডটা সশব্দে গড়াগড়ি করছে ল্যাবরেটরিময়। টাইম মেশিনটাকে শুধু হাফিস করতে পারেনি, প্রোটেক্টিভ ফোর্স ফিল্ডের কারণে। হঠাৎ কেঁপে উঠল যন্ত্রটা। কোথাও নামলে যেমনটা হয় তেমনি ভাবে। সঙ্গীদের দিকে সন্দেহের দৃষ্টিতে চাইল হিরু চাচা। কি হলো, তোরা কোনো কিছুতে টাচ করিস নি তো? মাথা নেড়ে প্রতিবাদ জানালো কিশোর আর সার্জেন্ট হায়দার। কাঠের তৈরি গোলমতো একটা জিনিস গড়িয়ে হিরু চাচার পায়ের কাছে এসে থামল। সে তুলে নিল ওটা। ভুরু কুচকে গেছে। বাঁশি? এ কি তোর নাকি রে? মাথা নাড়ল কিশোর। ওটার ব্যাপারে কৌতূহলী হয়ে পড়ল হিরু চাচা। তবে এলো কোত্থেকে? কি এটা? একটা হাত তার বগলের নিচ দিয়ে বেরিয়ে এসে কেড়ে নিল বাঁশিটা। সত্যি বলতে কি, একটা মেজাজি কণ্ঠস্বর বলল, ওটা একটা রেকর্ডার। চরকির মতো ঘুরে গেল তিনজন। ওদের ঠিক পেছনে দাঁড়ানো একজন মাঝারি উচ্চতার মাঝবয়সী ভদ্রলোক, স্যুট পরা, এলোমেলো কালো চুলের গোছা প্রায় চোখ ছুঁয়েছে, কৌতুকপ্রবণ মুখ। কিশোর হাসি চাপতে পারল না তাকে দেখে। ভদ্রলোকও পাল্টা হাসলেন, ফু দিলেন বাঁশিতে। কুঁচকে উঠল ভ্রু। আবার চেষ্টা করলেন। তারপর হিরু চাচার দিকে অভিযোগের দৃষ্টি হানলেন। আপনি কি বাজাতে চেষ্টা করেছিলেন নাকি? হিরু চাচা এতটাই হকচকিয়ে গেছে যে জবাব দিতে পারল না। টাইম মেশিনের চারিদিকে নজর বোলালেন আগন্তুক। চোখ আটকে গেল স্ক্যানারে। ছেলে মানুষের কৌতূহলে দ্রুত এগিয়ে গেলেন সেদিকে। ওহো, ব্যাপারটা তো তবে সত্যিই ভয়ঙ্কর। কিশোর হিরু চাচার কাজ ঘেঁষে এলো। ভদ্রলোক কে হিরু চাচা? টাইম লর্ড? উজ্জ্বল হাসলো হিরু চাচা। তাই তো মনে হয়। আগন্তুক এগিয়ে এলেন কিশোরের দিকে, হাত রাখলেন কাঁধে। তোমাদের হেল্প করতে পাঠানো হয়েছে আমাকে। আপনি কি টাইম লর্ড? মহা উৎসাহে জানতে চাইল কিশোর। হ্যাঁ। ওর পিঠ চাপড়ে আকর্ণ হাসলেন ভদ্রলোক। আপনি নিশ্চয়ই হিরণ পাশা? হিরু চাচা সাই জানালে করমর্দন করলেন তিনি। হায়দারের সঙ্গেও তাকে পরিচয় করিয়ে দেওয়া হলো। আমার প্রথম কাজ হচ্ছে আপনার পিকচার নেয়া। হিরু চাচা মুখ খোলার আগেই ভদ্রলোক এগিয়ে হাত রাখলেন তার কপালের দুপাশে। মুহূর্তে বুঝে ফেলল হিরু চাচা। একই ভঙ্গিতে নবাগতের কপালের পাশেও হাত রাখল সে। কন্ট্যাক্ট, দৃঢ় কণ্ঠে বললেন টাইম লর্ড। দুজনাই নিথর হয়ে গেল। অবাক হয়ে দেখছে কিশোর আর হায়দার। ওরা অনুভব করতে পারছে মানসিক শক্তি বয়ে যাচ্ছে মানুষ দুজনের মধ্য দিয়ে। আমার মনে হয় টেলিপ্যাথিক যোগাযোগ হচ্ছে, ফিসফিস করে হায়দারকে বলল কিশোর। আসলেই তাই হচ্ছিল। কসমিক রে রিসার্চ বেলুন অভয়ারণ্যে উড়ে এসে পড়া, আত্মারাম আর ডক্টর ইউনুসের অন্তর্ধান, জেরিমানবদের আক্রমণ, সব ঘটনায় চলে গেল নবাগতের মস্তিষ্কে। বদলে মহাশূন্যের ব্ল্যাক হোল এবং তার ক্ষতিকর প্রভাবের কথা জানা হয়ে গেল হিরু চাচার। একটু পরেই পিছিয়ে গেল ওরা। চেহারায় গভীর উদ্বেগ ফুটে উঠেছে।
হিরু চাচা গম্ভীর মুখে চেয়ে রইল স্ক্যানার স্ক্রিনে। ল্যাবের দৃশ্য অপরিবর্তিত। টাইম লর্ড ফু দিতে লাগলেন তার বাঁশিতে। কিছু মনে করবেন না, বললেন, বাঁশিটা বাজালে বুদ্ধি খোলে আমার। সাহায্য পাঠিয়ে দিয়েছি স্যার, বলল জুনিয়র টাইম লর্ড। বেশ করেছ, বললেন প্রেসিডেন্ট। এখন ওদের জন্য একজন গার্ডিয়ান দরকার, দুজনকে গাইড করবে। জুনিয়র টাইম লর্ড আদেশ পালন করল। কন্ট্রোলে নয়া অ্যাডজাস্টমেন্ট করছে। টাইম মেশিনের ছবি মুছে গেল। সে জায়গায় ধীরে ধীরে ফুটে উঠল একটা মুখ, একজন পাকা চুলের বৃদ্ধ। স্মিত হাসলেন প্রেসিডেন্ট। হ্যাঁ, এমন লোকই চাই। কনসোলের রিডিং পরখ করতে লাগলো জুনিয়র টাইম লর্ড। আস্ত শরীরটা আনতে পারবো না স্যার, এনার্জি লেভেল নিচে নেমে যাচ্ছে। ওর উপস্থিতিটুকুই যথেষ্ট মাই বয়, দেখো কদ্দূর কি করতে পারো। বাধ্য ছেলের মতো কন্ট্রোলে ঝুঁকে পড়ল জুনিয়র টাইম লর্ড। টাইম মেশিনের স্ক্রিন বলা নেই কওয়া নেই খালি হয়ে গেল। টাইম লর্ড ছুটে গেলেন কন্ট্রোলে। ছবি ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হলেন। কি হলো জানতে চাইলেন? কে জানে, বলল হিরু চাচা। এগিয়ে গেল কনসোলের কাছে। দেখতে হবে। হিরু চাচা প্রায় চেঁচিয়ে উঠল কিশোর, দেখো দেখো, স্ক্যানার স্ক্রিনে একজন পক্ককেশ বৃদ্ধের ছবি ফুটতে শুরু করেছে। হিরু চাচারা চাইল স্ক্রিনের দিকে। গোমরা মুখ বুড়োকে দেখে আক্ষরিক অর্থে গলা শুকিয়ে এলো দুজনের। কড়া চোখে দুমুহূর্ত ওদের জড়িত পড়লেন বৃদ্ধ। স্ক্রিনের সামনে স্কুল বয়দের মতো ঘাড় গোজ করে দাঁড়িয়ে রইল হিরু চাচা আর টাইম লর্ড। হেড স্যারের সামনে অপরাধী ছাত্র যেন। আমাকে তোমাদের গাইডিয়ান করে পাঠিয়েছে টাইম লর্ডরা। যাকে প্রবলেমটা ডিল করবে কিভাবে, কি চিন্তা করেছ? তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলেন বৃদ্ধ। ভেবেছ কিছু? টাইম লর্ড মিনমিন করে বললেন, পরিস্থিতির গুরুত্ব আমরা উপলব্ধি করছি স্যার। ঘোদ জাতীয় একটা অবজ্ঞার ধ্বনি করলেন স্ক্রিনের বুড়ো। তার মানে লবডঙ্কা, কাজ কিছুই এগোয়নি। আসলে আমরা জেলের পিণ্ডটা সম্পর্কে বেশি কিছু জানি না তো, বলতে চাইল হিরু চাচা। ও শোনো, তবে ওটা একটা ব্রিজ, ক্রস করতে হবে। তোমাদের দুজনের মধ্যে একজন থাকবে এখানে, এখানকার পরিস্থিতি নজরে রাখতে। আরেকজন ক্রস করবে ব্রিজটা। কথা বলা শেষ হলে স্ক্রিন থেকে মুছে গেল গার্ডিয়ানের ছবি। টাইম লর্ডকে বুঝিয়ে শুনিয়ে রাজি করতে বহু সময় ব্যয় হলো হিরু চাচার। শেষ পর্যন্ত ঠিক হলো সেই যাবে। কন্ট্রোল টিপে দরজা খুলে ফেলল হিরু চাচা। পা রাখলো বাইরে। টাইম লর্ডকে মেশিনের চাবিটা দিয়ে বন্ধ করে দিতে বলল দরজা। করলেন তিনি। ব্রিজ ক্রস করার অর্থ আচমকা অনুধাবন করে ভয়ে কেঁপে উঠল কিশোর। হিরু চাচা স্বেচ্ছায় ধরা দিতে যাচ্ছে জেলির দলটার কাছে। তাকে যেখানে নিয়ে যায় চলে যাবে। মুহূর্ত মাত্র সময় নষ্ট করল না কিশোর। কন্ট্রোল স্পর্শ করতেই আবার হাট করে খুলে গেল টাইম মেশিনের দরজা। এক ছুটে ও বেরিয়ে এলো। কিশোর, তুই আসলি কেন? ফিরে যা। ওকে দেখতে পেয়ে চিৎকার করে উঠল হিরু চাচা। কিন্তু দেরি হয়ে গেছে ততক্ষণে। ও হিরু চাচার কাছে যাওয়া মাত্র মস্ত আকারের কুৎসিত জেলির স্তূপটা গড়িয়ে এলো ওদের দিকে। টাইম মেশিনের স্ক্রিনে নিরুপায়ের মতো চেয়ে রইলেন টাইম লর্ড আর সার্জেন্ট হায়দার। চাচা ভাতিজার ওপর দিয়ে গড়িয়ে গেছে জেলির চাকা। শব্দহীন তীব্র ঝলকানির পরে অদৃশ্য হয়ে গেল ওরা। সার্জেন্ট হায়দার কর্তব্যের তাগিদে টাইম মেশিন থেকে ছুটে বেরোতে চাইল, কিন্তু টাইম লর্ড তার কাঁধ আঁকড়ে ধরলেন। মিস্টার হায়দার, ওরা আমাদের নাগালের বাইরে। আর তাছাড়া হিরণ পাশা জানতেন কি ঘটতে যাচ্ছে। ওদের কোনো ক্ষতি হবে না তো? টাইম লর্ড আলতো হাতে চাপড়ে দিলেন ওর পিঠ। ওকে বাগে পেতে জেলের দলটাকে অনেক কষ্ট করতে হয়েছে। যেই ওটাকে পাঠিয়ে থাকুক না কেন, শুধু ওকেই চেয়েছে। আমার ধারণা অন্য কোথাও ট্রান্সপোর্ট করা হয়েছে চাচা আর ভাতিজাকে। হ্যাঁ, তা তো দেখলামই, কিন্তু প্রশ্নটা হচ্ছে কোথায়? স্ট্রাক করলেন টাইম লর্ড। কে জানে কোথায়। স্ক্যানারের কাছে গিয়ে চোখ রাখলেন। আমাদের জেলি বন্ধুর তাণ্ডবও কমে গেছে। তার কাঁধের উপর দিয়ে চাইল হায়দার।
জেলের পিণ্ডটা এই মুহূর্তে সংকুচিত হয়ে ল্যাবরেটরির এক কোণে নিথর হয়ে পড়ে আছে। খানিক আগেকার হিংস্রতার লেশমাত্র অবশিষ্ট নেই। চলেন বোমা মেরে ওটাকে উড়িয়ে দিই, আগ্রহের সঙ্গে বলল হায়দার। একটু ধৈর্য ধরুন, ওটাকে স্টাডি করা উচিত, আর অনেক কিছু জানা যেতে পারে। বাইরে বেরিয়ে এলেন টাইম লর্ড। অনুগমন করলো হায়দার। আলগোছে স্তূপের দিকে এগোলো তারা। শব্দ করে নড়ে উঠল ওটা, তবে তেজ নেই। দরজা খুলে গেল এ সময়। মেজর আজাদকে রিভলভার হাতে উঁকি মারতে দেখা গেল। ওদের দুজনকে পিণ্ডটার দিকে চেয়ে থাকতে দেখে চেঁচালেন, সাবধান! তার গলা শুনে সিধে হলো সার্জেন্ট। ঘুরে তাকিয়েছে। টাইম লর্ডও। তাকে দেখে হা হয়ে গেল মেজরের মুখ। আকর্ণ হাসলেন নবাগত। কে উনি? হায়দারকে জিজ্ঞেস করলেন মেজর আজাদ। টাইম লর্ড, হিরণ পাশার বন্ধু। তার ডাকে আমাদের সাহায্য করতে প্লুটিনা গ্রহ থেকে উনি এসেছেন। অবশ্য আর একজন ভদ্রলোককেও স্ক্রিনে দেখা গেছে। হাই খোদা! মৃদু কণ্ঠে উচ্চারণ করলেন মেজর। চেয়ার খুঁজলেন বসার জন্যে, কিন্তু সবই তো লাপাত্তা। অগত্যা দেয়ালে ঠেস দিয়ে অস্বাভাবিক শান্ত স্বরে বললেন, সার্জেন্ট হায়দার, সব খুলে বলুন তো আমাকে। হায়দার সাধ্যমতো চেষ্টা করল। তার দীর্ঘ জটিল গল্পটা শেষ হলে খোশ মেজাজে টাইম লর্ড বললেন, একদম পানির মতো সহজ। সরি, দ্রুত বললেন মেজর, আমি এটির একটা বর্ণ বিশ্বাস করতে পারলাম না। দীর্ঘশ্বাস ছাড়লেন টাইম লর্ড। তাহলে আমার আর কিছু করার নেই মেজর। সোজা হলেন মেজর আজাদ। যাকগে, আপনার কাছে দুটো জিনিস চাই আমি। সামলে নিয়ে বললেন, হিরণ পাশা আর কিশোরকে ফিরিয়ে আনুন, এবং ওই জেলির দলাটাকে যেভাবেই হোক কন্ট্রোল করুন। দীর্ঘশ্বাস ফেললেন টাইম লর্ড। আই উইল ডু মাই বেস্ট, তবে কোনো কথা দিতে পারছি না। ওরা কোথায় গেছেন জানি না, যোগাযোগ করা সম্ভব নয়। অ্যান্টিম্যাটারের এই প্রবলেম। ফলাফল দেখতে পাবেন, কিন্তু কারণটা কখনোই না। হাসিতে উদ্ভাসিত হলো তার মুখ। অদৃশ্য মানবের ঘুষি খাওয়ার মতো ব্যাপার আর কি। স্থির পড়ে থাকা দলাটার দিকে রিভলভার দোলালেন মেজর। কি ওটা? অ্যান্টিম্যাটার, অদৃশ্য মানব। মেজর অনুভব করলেন মাথা চক্কর দিচ্ছে। কিন্তু আমি তো জানতাম ম্যাটার আর অ্যান্টিম্যাটার মিশতে পারে না, প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। ঠিক, আর সেজন্যই ভয় পাচ্ছি। যেই এটাকে এখানে পাঠাক না কেন, আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধি ধরে। আপনার কি কিছুই করার নেই? স্টাডি করতে পারি, ওটার সিক্রেট জানার চেষ্টা করব, তবে সবার আগে শিওর হতে হবে ওটা কোনো ক্ষতি করবে কিনা। সেটা কিভাবে? দুহাত ঘষলেন টাইম লর্ড। এটাকে কনফিউজ করতে হবে, খুশি গলায় বললেন। সেজন্যে অপ্রয়োজনীয় আর গোলমেলে ইনফরমেশন দেব। ল্যাবরেটরির ইলেকট্রনিক যন্ত্রপাতির কাবার্ডের দরজা খুলে ফেললেন। দেয়ালে বিল্ট ইন বলে উধাও হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে ওটা। সরঞ্জামাদিতে ঠাসা সেলফগুলো পরীক্ষা করলেন তিনি। একটার পর এক যন্ত্রপাতি বার করে জড়ো করলেন। তারপর বসে পড়লেন মেঝেতে। নিপুণ হাতে কাজ করে চলেছেন। ইন্ডাকশন কয়েলটা দেবেন সার্জেন্ট? বুস্টার সার্কিটটা পেলে ভালো হতো। হায়দার প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো এগিয়ে দিতে লাগলো, একান্ত অনুগতের মতো। ওদের দুজনের দিকে চেয়ে রইলেন মেজর আজাদ। দুটো বাচ্চা যেন লোগো সেট নিয়ে খেলা করছে। তার কিছুই করার নেই বুঝতে পেরে গটগট করে বেরিয়ে গেলেন ল্যাবরেটরি ছেড়ে। হায়দার আর টাইম লর্ড খেয়ালই করলেন না। কিশোর বুঝে উঠতে পারেনি আসলে তার ক্ষেত্রে ঘটেছেটা কি। জেলির পিণ্ডটা ওদের স্পর্শ করার পর নীরব ঝলকানিতে চোখ ধাঁধিয়ে গিয়েছিল ওর। মনে হয়েছিল পৃথিবী ভেঙে খানখান হয়ে গেল। ঘোরের মধ্যে যেন পৃথিবী ছেড়ে মহাশূন্যের একটি অন্ধকূপের ভেতর দিয়ে উড়ে গেছে ও। ব্ল্যাক হোলে ঢোকার পর চেতনা হারিয়ে ফেলেছে। কিশোর, ওঠ! কিশোর, শুনতে পাচ্ছিস? হিরু চাচার গলা শুনে চোখ মেলল। হিরু চাচাকে ঝুঁকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওকে ধরে বসানো হলে চারিদিকে চেয়ে চোখ পিটপিট করতে লাগলো। যদ্দূর চোখ যায় কেবল টিভি আর টিভি। ধূসর নিষ্প্রাণ শূন্যতা, গাঢ় লাল আকাশ। দেখলে ভয় লাগে। অশুভ পরিবেশ, চারিদিকে কবরের নিস্তব্ধতা। হিমশীতল মৃত্যু যেন হাতছানি দিয়ে ডাকছে। উঠে দাঁড়াতে গিয়ে কেঁপে গেল ওর শরীর। হিরু চাচা,
এ কোথায় আসলাম আমরা? হেসে ফেললো চাচা। কেন, এমন কত জায়গায় তো গিয়েছিস আমার সঙ্গে, অত ঘাবড়াচ্ছিস কেন? আয় একটু ঘুরে দেখি। গাছপালাবিহীন ধূসর মাটির উপর দিয়ে এগোতে লাগলো দুজন অসহায় মানুষ। একটা ঢিবির উপর উঠে চারিদিকে চাইলো। সামনে ঢিবি আর গর্তের সমুদ্র। হঠাৎ ইশারা করলো কিশোর, দেখো দেখো, পাশের গর্তটায় সগৌরবে দাঁড়িয়ে রয়েছে একটা সবুজ রঙের ফাইলিং ক্যাবিনেট। ল্যাবরেটরির না ওটা? মাথা ঝাঁকালো হিরু চাচা। হ্যাঁ, আমাদের মতো ওটাকেও আনা হয়েছে এখানে। বালির ওপর দিয়ে হেঁটে চলেছে ওরা। একটু পরেই চন্দনপুর ল্যাবরেটরির অন্যান্য আসবাবপত্র, বেঞ্চি, টুল, চেয়ার, টেবিল এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেল। হিরু চাচা আর একটা ঢিবিতে চড়ে খুশিতে চিৎকার করে উঠল, এই দেখে যা! কিশোর এক দৌড়ে তার সঙ্গে যোগ দিল। নিচের গর্তটায় মেজর আজাদের সুবারু পার্ক করা। সেদিকে ছুটে গেল ওরা। গাড়ির বনেটে আলতো চাপড় মেরে বলল হিরু চাচা, আমাদেরকে এটার মতোই ট্রান্সপোর্ট করা হয়েছে। এখন জানতে হবে কে করলো এবং এই জায়গাটা কোথায়। কিশোর ইতিমধ্যে প্যাসেঞ্জার সিটে বসে পড়েছে। হিরু চাচা, গাড়ি থাকতে খামোকা হাঁটতে যাব কেন? এসো। সন্দেহের চোখে ওর দিকে তাকালো হিরু চাচা। বলছিস? আচ্ছা দেখি চলে কিনা। সুইচ দিতেই স্টার্ট নিল গাড়ি। হাসি ফুটল চালকের মুখে। বলুন স্যার, কোথায় যাবেন? মৃদু হেসে মাছি দাঁড়াবার ভঙ্গিতে হাত নাড়ল কিশোর। আপনার যেদিকে খুশি। চলে যান যেদিকে দু চোখ যায়। উদ্দেশ্যবিহীনভাবে খানিক ঘুরে বেড়ালো ওরা। বুঝতে পারছে লাভ হচ্ছে না কোনো। শেষ পর্যন্ত ছোট একটা ঢিবিতে উঠে গাড়ি থামালো হিরু চাচা। দৃশ্যের কোনো পরিবর্তন নেই। দূর, দীর্ঘশ্বাস পড়ল কিশোরের। সারা জীবন ঘুরে মরলেও কিছু দেখতে পাবো না। পাবি রে পাবি, হঠাৎ বলে উঠল হিরু চাচা। ওই দেখ, আঙুল দেখালো। একটা ঢিবির এক পাশের মাঝখান থেকে একসার পদচিহ্ন উঠে গেছে। ঢিবির চূড়ো পেরিয়ে হারিয়ে গেছে চোখের আড়ালে। হিরু চাচা বেরিয়ে পড়ল গাড়ি থেকে। আয়, পায়ে হেঁটে ফলো করব। ওটা আমাদেরকে দেখে ফেলার আগে একটা আইডিয়া নেওয়া দরকার। পায়ের ছাপ অনুসরণ করে চূড়ো থেকে নিচের দিকে নেমে গেল ওরা। তারপর আরেকটা ঢিবিতে চড়ল। হঠাৎ থেমে পড়ল হিরু চাচা। কিশোর শোন! ঢিবির ওপাশ থেকে নিচু বিড়বিড়ানি শব্দ কানে আসছে। কিশোরকে হাতছানি দিয়ে ডেকে ছাপ লক্ষ্য করে শব্দের উৎসের দিকে এগোলো হিরু চাচা। নিকটবর্তী হলে কণ্ঠস্বরটা কি বলছে শুনতে পেল কিশোর। আপন মনে কথা বলছে লোকটা। E=mc²। কোনো সন্দেহ নেই। কি বলো, আছে? কিন্তু মধ্যাকর্ষণের সঙ্গে ত্বরণের সমীকরণ করলে আমি এখানে আলোর চেয়েও দ্রুত পৌঁছে গেছি। কিন্তু সে তো অসম্ভব, সংজ্ঞায় মেলে না। ঢিবির উপর থেকে উঁকি মারল ওরা। সামনে দিগন্ত বিস্তৃত বিষণ্ণ ধূসর এক সমুদ্র। মাটি থেকে আলাদা করে চেনা শক্ত। সৈকতে বসে একজন খাটো মতো মানুষ নুড়ি ছুঁড়ে মারছেন পানিতে। একটানা বকবক করে চলেছেন নিজের সঙ্গে। ভদ্রলোক আর কেউ নন, ডক্টর ইউনুস। উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল কিশোর, ডক্টর আঙ্কেল! দৌড়ে গেল তার দিকে। পিছু নিল হিরু চাচা। ডক্টর ইউনুস ওদেরকে দেখতে পেয়ে ম্লান হাসলেন। আরে কিশোর, তুমি? হিরণ পাশাও আছেন দেখছি। তা এখানে এলেন কিভাবে? আমার মতো করেই নাকি? আপনাদের ল্যাবরেটরিতে যেই প্লেটা ডেভেলপ করেছি, ব্যাস উড়নছু। আজব একটা জায়গা এটা, নির্জন, শান্ত। মানুষের গলা শোনার জন্যে নিজে নিজে বকর বকর করছিলাম। কিছু বুঝতে পারছেন কোথায় আমরা? আশান্বিত হয়ে জানতে চাইলেন তিনি। চিবুক ঘষে নিল হিরু চাচা। ব্ল্যাক হোলের ভেতর দিয়ে আনানো হয়েছে আমাদের। অ্যান্টিম্যাটারের জগৎ এটা। এমন জায়গার অস্তিত্ব থাকার কথা নয় বিশ্ব ব্রহ্মাণ্ডে, কিন্তু আছে বললেন ডক্টর ইউনুস। আর থাকলেও আমাদের সেখানে আসার কথা নয়, ঠিক না? হ্যাঁ তাই, কিন্তু এসেছি তো। আমাদেরকে কিডন্যাপ করা হয়েছে। মাথা ঝাঁকালেন ভদ্রলোক, চেহারায় উদ্বেগ। কিন্তু কে করলো আমি সেটাই জানতে চাই। সাবধানী চোখে জরিপ করলেন চারপাশটা। এখানে কিন্তু প্রাণী আছে।
হিরু চাচার গায়ের সঙ্গে সেটে গেল কিশোর। কিরকম প্রাণী? লম্বা শ্বাস টানলেন ইউনুস। অনেকটা মানুষ আকৃতির, জেলি দিয়ে তৈরি কুৎসিত থকথকে পিণ্ড। ওগুলোকে ঘুরে বেড়াতে দেখেছি। চোখ ফাঁকি দিয়ে এখন পর্যন্ত পালিয়ে আছি, খুঁজছে মনে হচ্ছিল। হিরু চাচাকে বলল কিশোর, ল্যাবরেটরির সেই জিনিসগুলো? সাই জানালো হিরু চাচা, আমাদের সঙ্গেও মোলাকাত হয়েছে। খুব সম্ভবত এসব যে ঘটাচ্ছে তার চাকর বাকর ওগুলো। খুঁজছিল বলছেন? তবে মনে হয় আমাদের খুঁজছিল। পেয়েও গেছে বলে উঠল কিশোর। মুখ তুলে চাইল হিরু চাচা আর ডক্টর ইউনুস। ওপরের ঢিবিতে লাইন ধরে দাঁড়ানো জেলিমানবের দল অপেক্ষমান। দৌড়ান, চেঁচিয়ে উঠল হিরু চাচা। ওরা নড়ার আগেই একটা পিণ্ড বেধপাকৃতির হাত তুলল। মুহূর্তে ওদের পায়ের কাছে বিস্ফোরিত হলো মাটি। অন্যদিকে দৌড় দিল ওরা। আগে পিছে বিস্ফোরণ ঘটল। শীঘ্রই অগ্নিচক্রের ভেতর আটকা পড়ে গেল হিরু চাচারা। অসহায়ের মতো দাঁড়িয়ে থাকলো ওরা। আকৃতিবিহীন বিভৎস শরীরগুলো হেলে দুলে এগিয়ে আসছে। প্রেসিডেন্ট আর চ্যান্সেলর আবারও কন্ট্রোল রুমের স্ক্রিনে চোখ রাখলেন। অন্ধকূপের ছবি দেখছেন। আরো বড় এবং গভীর দেখাচ্ছে ওটাকে। গোটা মহাজগৎটাকে গিলে খেতে তৈরি হচ্ছে যেন। মুহূর্তে মুহূর্তে পাওয়ার বাড়ছে ওটার। প্রেসিডেন্ট বললেন, আমাদের সমস্ত এনার্জি শুষে নিচ্ছে। হিরণ পাশার খবর কি? ব্ল্যাক হোলের ভেতর দিয়ে ট্রান্সপোর্টেড হয়ে গেছেন। যুঝবেন অশুভ শক্তির বিরুদ্ধে। আর আমাদের টাইম লর্ড? উনি আছেন চন্দনপুর ল্যাবরেটরিতে। গার্ডিয়ানের কথা মতো একজন গেছেন, আরেকজন রয়েছেন। চ্যান্সেলর স্ক্রিনে দৃষ্টি ফেরালেন। কালো গহব্বরটা আত্মার পানি শুকিয়ে দেয়। হিরণ পাশা ওই অন্ধকূপের মধ্যে ঢুকে থাকলে প্রেসিডেন্টের দিকে ফিরে গম্ভীর স্বরে বললেন, মারা পড়েছে। টাইম লর্ড রিফ্লেক্টর অ্যাডজাস্ট করে পিণ্ডটার উপর ফোকাস করলেন। মুহূর্তের জন্যে দাপিয়ে উঠে সুর বাড়ালো ওটা। তীব্র ইলেকট্রিক স্ফুলিঙ্গের স্পর্শে চাবুকের মতো পিছিয়ে নিল সুর। এটাকে পুড়িয়ে মারা যায় না? উৎসাহের সঙ্গে জানতে চাইল হায়দার। লাভ কি? কিছু জানা যাবে তাতে? হায়দারের মনে হলো, অত জেনে হবেটা কি? তার চেয়ে বরং জেলে দলটা না থাকলে অপেক্ষাকৃত নিরাপদ বোধ করতে পারত। মেজর এলেন এ সময়। টাইম লর্ডকে ব্যস্ত দেখে খুশি হয়ে উঠলেন। অকেজো করে দিয়েছেন? বাহ, আর একটা ছোট কাজও করে দিতে হবে কিন্তু। কি কাজ? সন্দেহের দৃষ্টিতে চাইলেন টাইম লর্ড। সরকার তরফের লোক এসেছে, সমস্ত কিছু জানতে চায় ওরা। কাশলেন মেজর, আমি ব্যাপারটা আপনার উপর ছেড়ে দিচ্ছি। অলরাইট, কিন্তু আমাকে দেখে অবাক হয়ে যাবে না? সব বলা আছে। আপনি আমার বন্ধু হিরণ পাশার অ্যাসিস্ট্যান্ট। দরজা খুলে মেলে ধরলেন মেজর। আসুন হায়দার, আপনি পিণ্ডটার উপর চোখ রাখুন। জি স্যার, মিনমিন করে বলল হায়দার। জানতো এমন একটা আদেশ আসতে পারে। টাইম লর্ড একটা রিমোট কন্ট্রোল ডায়াল ধরিয়ে দিলেন হায়দারের হাতে। এটা কাজে আসতে পারে। 0 থেকে 100 পর্যন্ত গ্রেড দেয়া আছে। ছোট একটা ডায়াল ধরলেন টাইম লর্ড। ইন্ডিকেটরের সংখ্যাগুলো পাল্টে যেতে দেখা গেল। 0তে থাকলে মুক্তি পাবে ওটা, 100তে হবে ধ্বংস, 50-এর ঘরে রাখলে ভয়ের কোনো কারণ নেই। মেজর আজাদ টাইম লর্ডকে নিয়ে বেরিয়ে গেলেন। ল্যাবরেটরিতে হায়দার এখন একা। পিণ্ডটার প্রতি ব্যক্তিগত ঘৃণা তৈরি করে ফেলেছে সে। পাক দিল ওটাকে ঘিরে। দ্বিধান্বিত চোখে লক্ষ্য করছে। নিজস্ব আকারে ফিরে গেছে দলাটা। 5 নম্বরে ফুটবলের মতো দেখাচ্ছে এ মুহূর্তে। কেঁপে উঠে মৃদু শব্দ করল। হায়দারের শিরদাঁড়া বেয়ে ভয়ের একটা ঠান্ডা স্রোত নেমে গেল। মনে হলো থকথকে স্তূপটা নজর রাখছে ওর উপর, অপেক্ষা করছে সুযোগের। বেশি দেরি করো না, হুমকি দিল। ঠেলা বুঝিয়ে দেব। রাগে কাঁপতে লাগলো যেন পিণ্ডটা। কড়কড় শব্দ করে পাল্টা হুমকি দিল। দাঁড়াও, কঠিন শোনালো হায়দারের কণ্ঠস্বর। রিমোট কন্ট্রোলের ডায়াল ঘুরিয়ে দিল। 53, 54, 55। হিংস্রভাবে কেঁপে কেঁপে উঠছে দলাটা, বাড়ছে ক্রমশ। কাপ ধরে গেল সার্জেন্ট হায়দারের বুকে। মিনিট খানেকের মধ্যেই দ্বিগুণ হয়ে গেল ওটা। প্রাণপণে ডায়ালে মোচড় মারছে হায়দার। রিডিং তুলে দিচ্ছে
60, 70, 80, 90-এর ঘরে নীল অগ্নিস্ফুলিঙ্গ ঝলসে উঠছে রিফ্লেক্টর থেকে। কিন্তু তাতে আরো যেন উৎসাহিত হচ্ছে ওটা, বাড়ছে। ডায়াল এই মুহূর্তে ঠিক 100-তে, কিন্তু তবুও বেড়ে চলেছে জিনিসটা। রিফ্লেক্টর চুরমার করে দিয়ে মুক্ত হলো ওটা, ঝাঁপালো হায়দারের উদ্দেশ্যে। এক কোণে সরে গিয়ে আর্তচিৎকার জুড়ে দিল, কে আছেন, বাঁচান আমাকে। টাইম লর্ড তখন সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনা করছিলেন মেজরের অফিসে বসে। চিৎকার শুনে ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন। প্রতিনিধির দিকে ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে চেয়ে তাকে ফলো করলেন মেজর আজাদ। মনে মনে ক্ষেপে উঠলেন প্রতিনিধি। মেজরের বিরুদ্ধে যত শীঘ্রই সম্ভব রিপোর্ট পেশ করবেন ঠিক করলেন। টাইম লর্ড যখন ল্যাবরেটরিতে পৌঁছলেন, পিণ্ডটা তখন হায়দারকে কোণঠাসা করে ফেলেছে, সুর বাড়িয়ে ভয় দেখাচ্ছে। টাইম লর্ডকে দেখা মাত্র হায়দারকে ছেড়ে তার দিকে তেড়ে এলো। সাবধানে পিছালেন তিনি, কিন্তু পিছু ছাড়তে রাজি নয় জেলির দলা, এগোচ্ছে তার দিকে। সুযোগ বুঝে পিণ্ডটার পাশ দিয়ে মাথা নিচু করে দৌড় মারল হায়দার, যোগ দিল অন্য দুজনের সঙ্গে। মেজর ইতিমধ্যে হাজির হয়েছেন ঘরে। তিনজনেই ঝেড়ে দৌড়ালো দরজা লক্ষ্য করে, কিন্তু ব্যাপারটা আগেভাগে অনুমান করতে পেরে চোখের পলকে দরজা আড়াল করে দাঁড়ালো ঠিক থেকে স্তূপটা। ওটার উপর চোখ রেখে ধীরে ধীরে টাইম মেশিনের দিকে সরে যেতে লাগলেন টাইম লর্ড। চাবি বার করে ত্রস্ত হাতে খুলে ফেললেন দরজা। আপনারা ভেতরে ঢুকুন। মেজর আজাদ আর হায়দারের ঢোকা হয়ে গেলে তিনি নিজেও ঢুকলেন। প্রায় সঙ্গে সঙ্গে ধেয়ে এলো পিণ্ডটা। কনসোলে ছুটে গিয়ে দরজা বন্ধ করলেন টাইম লর্ড। অল্পের জন্য চাপা খেতে খেতে বেঁচে গেল দলাটা। ফোর্স ফিল্ড, ফোর্স ফিল্ড বিড়বিড় করছেন টাইম লর্ড। স্পন্দিত হচ্ছে টাইম মেশিন। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে কনসোলে কপাল ঠেকালেন তিনি। ফোর্স ফিল্ড চালু রাখতে এত দ্রুত ছুটে এসেছেন যে কোটের পকেট থেকে কখন প্রিয় বাঁশিটা গড়িয়ে কনসোলের ভেতর পড়ে গেছে টেরও পাননি। স্ক্যানার অন করলেন তিনি। পিণ্ডটা এখন মস্ত বড় আকার ধারণ করেছে, নিজের শরীর দিয়ে কামড়াটা প্রায় ভরিয়ে ফেলেছে। হায়দারের দিকে চাইলেন টাইম লর্ড। আপনার কথা মতোই তো কাজ করেছি, অপরাধীর মতো বলল হায়দার। কিন্তু তাতে ওটা দুর্বল হবে কি, আরো শক্তিশালী হয়ে গেছে। ভুরু কুচকে হঠাৎ সোজা হয়ে দাঁড়ালেন টাইম লর্ড, হতাশ দেখাচ্ছে। হে, আমার মনেই ছিল না আমরা অ্যান্টিম্যাটার নিয়ে ডিল করছি। আমার সব ক্যালকুলেশন তো উল্টো হওয়া উচিত ছিল। ওটাকে শান্ত করার বদলে আরো উত্তেজিত করে দিয়েছি আমরা। যাকগে, যা হওয়ার হয়েছে, সান্ত্বনা দিয়ে বললেন মেজর আজাদ। আমি এখন বেরোতে চাই, আমার লোকদের সাবধান করতে হবে। সম্ভব নয়, ঘরটা পেরোতেই পারবেন না। স্ক্যানার স্ক্রিনে আঙুল তাক করলেন তিনি। জেলির কম্পমান পিণ্ড ঘর ছেড়ে করিডোরে বেরিয়ে পড়েছে। কিন্তু আমাকে যে যেতেই হবে, আপত্তি করলেন মেজর আজাদ। লোকগুলোকে না জানালে সব তো মরবে। মাথা নাড়লেন টাইম লর্ড। সরি। হায়দার তার ওয়াকিটকি বার করলো। এটা ইউজ করুন না স্যার। বুদ্ধিটা তার মাথায় আসেনি বলে খানিকটা বিরক্ত হলেন মেজর। হায়দারের হাত থেকে ওটা কেড়ে নিয়ে গর্জে উঠলেন, আমি মেজর আজাদ, শুনতে পাচ্ছেন কেউ? কড়কড় শব্দ শোনা গেল। তারপর একটি কণ্ঠ, কমিউনিকেশন রুম স্যার, নায়ক রুহুল আমিন। আপনি কোথা থেকে বলছেন স্যার? ভয়ের ছোঁয়া লাগলো কণ্ঠটিতে। স্যার, জেলের পিণ্ডটা আবার ঘুরে বেড়াতে শুরু করেছে, পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ছে। কি করব স্যার? ইভ্যাকুয়েট, আদেশ দিলেন মেজর। সবাই বিল্ডিংয়ের বাইরে চলে যাও, নিরাপদ দূরত্বে। টিলায় জড়ো হও গে, পরবর্তী নির্দেশের অপেক্ষা করো। মেজর আউট। ওহো, 1 মিনিট স্যার। আমার অফিসে এক ভদ্রলোক বসে আছেন, তাকে নিরাপদে পার করে দিও। আর জানিও অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে হলো বলে আমি দুঃখ প্রকাশ করেছি। সুইচ অফ করে দিলেন। তা এরপর কি? টাইম লর্ড তখন কোটের বিভিন্ন পকেটগুলো হাতড়াচ্ছেন। আমাদের এখন অপেক্ষা করা আর মাথা খাটানো ছাড়া উপায় নেই। ইস, বাসিরা যে গেল কই? চাপড়ালেন পকেট। হায়দারের নজর ছিল স্ক্যানার স্ক্রিনে। দেখুন দেখুন, ছবি পাল্টে যাচ্ছে। বুড়ো ভদ্রলোক আবার এসেছেন। টাইম লর্ড ছুটে গেলেন স্ক্রিনে। দেখতে পেলেন বিরক্তি নিয়ে চেয়ে রয়েছেন বৃদ্ধ গার্ডিয়ান। কি? তীক্ষ্ণ কণ্ঠস্বরে জানতে চাইলেন তিনি। কাজ কিছু হয়ে গেল?
দীর্ঘশ্বাস পড়ল টাইম লর্ডের। না, বললেন, এখনো পর্যন্ত এগোয়নি। টাইম মেশিনের ফোর্স ফিল্ড অফ করে দিন। আটকে উঠলেন টাইম লর্ড। কিন্তু তবে তো। হ্যাঁ, বাধা দিলেন বৃদ্ধ। কিন্তু এছাড়া উপায় আর কি বলেন? দেখতেই তো পাচ্ছেন। বুদ্ধি খাটান। বৃদ্ধের কুঞ্চিত মুখটা মিলিয়ে গেল। জেলের পিণ্ডটাকে আবার তরপাতে দেখা যাচ্ছে স্ক্যানারে। পাংশ মুখে দাঁড়িয়ে রয়েছেন টাইম লর্ড। হায়দার বলল, ফোর্স ফিল্ড অফ করে দেবেন নাকি? করতে হবে। স্ক্যানারের দিকে ভ্রু দেখালেন। উনি তো বললেন, ওর আদেশ অমান্য করতে পারবো না। আমাদের গার্ডিয়ান হিসেবে পাঠানো হয়েছে তাকে। চোখ বড় বড় করে চাইলেন মেজর। ফোর্স ফিল্ড কেটে দিলে ওই দলাটা কি মেশিনটাকে বাগে পেয়ে যাবে? অবশ্যই, খোশ মেজাজে বললেন টাইম লর্ড। কেউ বাধা দেওয়ার আগেই অফ করে দিলেন ফোর্স ফিল্ড। মুহূর্তে তীব্র ঝাঁকুনি খেতে লাগলো টাইম মেশিন। এপাশ ওপাশ করছে। শেষ ঝাঁকিটাই পাক খেয়ে শূন্যে উঠে গেল। ছিটকে পড়ল যাত্রীরা। দেয়াল, মেঝে, ছাদে আছাড় খেল দেহ। চারিদিকে অন্ধকার। নায়ক রুহুল আমিন মেজরের নির্দেশ পেয়ে হাঁপ ছেড়ে বেঁচেছে। সামান্যতম কালক্ষেপণ করেনি। সেদিন দ্বিতীয়বারের মতো রিসার্চ সেন্টারের কর্মীরা উদ্দেশ্যে ছুটে বেরোলো বিল্ডিং থেকে। টিলার চূড়োয় সমবেত হতে লাগলো। ক্রুদ্ধ সরকারি প্রতিনিধি গাড়িতে চেপে সা করে বেরিয়ে গেলেন। স্টাফদের সবার চোখ এখন ল্যাবরেটরির দিকে। রুহুল আমিনের ধারণা, যে কোনো বিপদ মোকাবেলায় প্রস্তুত সে। কিন্তু ধারণাটা ভুল। জেলির থকথকে পিণ্ডটা অবিশ্বাস্য আকার ধারণ করে ফাঁকা বিল্ডিং থেকে বের হয়ে আসছে। শীঘ্রই রিসার্চ সেন্টারের প্রতিটি কামরা জেলির দলায় পূর্ণ হয়ে গেল। বাইরের প্রাচীরের গা বেয়ে উঠে আসছে। গোটা বিল্ডিংটা খানিকক্ষণের মধ্যেই চকচকে পদার্থের আড়ালে ঢাকা পড়ে গেল। রুহুল আমিন আবারও ওয়াকিটকি ব্যবহারের চেষ্টা করল। মেজর, আমি রুহুল আমিন। ইভ্যাকুয়েশন কমপ্লিট। আপনি নিরাপদ আছেন তো? রেস্কিউর চেষ্টা করব। কোনো জবাব নেই। আচমকা একে সাদা ঝলক দেখা গেল। রুহুলের হাত থেকে খসে পড়ল ওয়াকি টকি। বাকি সবার মতো সেও হাত চাপা দিল চোখে। আশঙ্কা জাগলো মনে। সবাই বুঝি অন্ধ হয়ে গেছে। চোখ মেলল। ঘুটঘুটে অন্ধকার। কিন্তু তারপর আধার সরে লাল কুয়াশা ফুটতে দেখে আত্মায় পানি পেল। সেটাও মিশে গেল ক্রমে। স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে সবাই। যদিও ঝাপসা ভাবটা কাটেনি। চোখ পিটপিটিয়ে চাইল রুহুল ল্যাবরেটরিটির দিকে। নেই। ভালো করে চোখ ঘষে চাইল আবার। আস্ত বিল্ডিংটা গায়েব হয়ে গেছে। ফাউন্ডেশন শুদ্ধ। চার কোনায় কালো গহ্বরটা রয়ে গেছে শুধু। ওখানে দাঁড়িয়েছিল বাড়িটা। হতচকিত রুহুল আমিন হোঁচট খেতে খেতে এগিয়ে চলল সেদিকে। টাইম মেশিনের ভেতরে সবার আগে চেতনা ফিরে পেলেন টাইম লর্ড। কন্ট্রোল কনসোলের উপর হয়ে পড়ে থাকতে দেখলেন নিজেকে। গুঙিয়ে উঠে হড়কে পড়ে গেলেন। ব্যথা অনুভব করছেন সর্বাঙ্গে। শরীরের সর্বত্র ছড়ে গেছে। হাড়গোড় ভাঙেনি বলে রক্ষে। তিনি উপলব্ধি করলেন ট্রান্সপোর্টেশনের জন্য অপদস্থ হতে হয়েছে ওদেরকে। দরজার কাছে পড়ে রয়েছেন মেজর। হায়দার কাছেই মেঝেতে। দুঃখিত চোখে ওদের দিকে চাইলেন টাইম লর্ড। খবরটা কিভাবে জানাবেন ভাবছেন। সিদ্ধান্ত নিলেন সঙ্গীদের জাগিয়ে তোলাটাই প্রথম কাজ। কম মিনিট বাদে মেজর আর সার্জেন্ট উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙল। গোঙাচ্ছে। চারিদিকে চেয়ে মনে গেছে। সম্পূর্ণ সজাগ হওয়া মাত্র মেজরের মাথায় অধীনস্থদের নিরাপত্তা চিন্তা খেলে গেল। এক কোণে পড়ে থাকা ওয়াকিটকিটা কুড়িয়ে নিয়ে অন করলেন। রুহুল আমিন, শুনতে পাচ্ছ? বাইরের খবর কি? সেটটা কড়কড় করলেও জবাব এলো না। অসহিষ্ণুর মতো ওটাকে ঝাঁকালেন মেজর। বিস্ফোরণের ফলে ড্যামেজ হয়ে গেছে। সহানুভূতির দৃষ্টিতে তার দিকে চাইলেন টাইম লর্ড। ওটা কাজে আসবে না মেজর। অত লম্বা রেঞ্জ নেই ওটার। আর ওটা বিস্ফোরণ ছিল না আসলে। এসব কি বলছেন? আমি বিস্ফোরণ চিনি না। পিণ্ডটা উড়ে ফুড়ে গেছে। আপনার যন্ত্রে কাজ হয়েছে শেষ পর্যন্ত। স্ক্যানার অন করুন না। নীরবে কথা রাখলেন টাইম লর্ড। ফাঁকা ল্যাবরেটরি দেখাচ্ছে স্ক্যানার। দলাটার চিহ্নমাত্র নেই। দেখেছেন? বিজয়ীর কণ্ঠে বললেন মেজর। ওটার খেল খতম হয়েছে। বেঁচে গেছি আমরা। তার বদলে বরং আমাদেরই খেল খতম হয়েছে।
তাকে উপেক্ষা করলেন মেজর। এবার দরজাটা খুলুন তো, বাইরে বেরোবো। কি অবস্থা দেখা দরকার। প্লিজ বেরোবেন না। সারা জীবন এর ভেতরে বসে থাকবো নাকি? বেশ, দরজা আমি খুলবো, কিন্তু আপনারা নিজেদের মনকে তৈরি করে রাখুন, ঘাবড়ে যেতে পারেন। কন্ট্রোল অপারেট করলে খুলে গেল দরজা। মেজর গটগট করে বেরিয়ে গেলেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পিছন থেকে চেঁচালেন টাইম লর্ড, কিন্তু কান দিলেন না মেজর। লম্বা শ্বাস ছাড়লেন টাইম লর্ড। আসুন মিস্টার হায়দার, আমরা ওনাকে ফিরিয়ে নিয়ে আসি। ল্যাবরেটরিতে দেখা গেল না মেজরকে। সব প্রশংস দৃষ্টিতে চারিদিকে তাকালেন টাইম লর্ড। একেবারে হাওয়ায় উড়িয়ে এনেছে। মানে? বুঝতে না পেরে প্রশ্ন করলো হায়দার। মানে আমরা চন্দনপুরে নেই। কথা বলবে কি? থ হয়ে গেল সার্জেন্ট। মেজর ফাঁকা করিডর ধরে এগোচ্ছেন। তার আদেশ মতো ইভ্যাকুয়েশন করা হয়েছে বলে সন্তুষ্ট। চারিদিকে নীরব, জনমানুষের চিহ্ন নেই। ফ্রন্ট ডোরের দিকে এগিয়ে গেলেন। ওখান থেকে টিলার চুড়োয় থাকতে বলা রুহুল আমিনকে সদল বলে দেখা যাবে। এক ধাক্কায় মেইন গেট খুলে ফেললেন। গলা ছাড়তে যাবেন, কিন্তু কোনো শব্দ বেরোলো না। কোথায় টিলা আর কোথায় রুহুল আমিন? রিসার্চ সেন্টারের একটি স্টাফকেও দেখা যাচ্ছে না। রাস্তা, বিল্ডিং, মাঠ ময়দান, গাছপালা সব গেল কোথায়? যদ্দূর দৃষ্টি যায় কেবল ধুধু বালি আর ঝিবি। জেলি মানবদের চক্রে ঘেরাও কিশোর, হিরু চাচা আর ডক্টর ইউনুস ধূসর বালির বুকে ক্লান্ত পায়ে এগোচ্ছে। গার্ডরা তাদের কড়া পাহারা দিচ্ছে। একটু বিপথে গেলেই পায়ের কাছের বালি স্ফুলিঙ্গ হয়ে ছিটকে উঠছে। কিশোরের প্রায় হাঁটু ভেঙে পড়ে যাওয়ার দশা। এই দুঃস্বপ্নযাত্রা আদৌ শেষ হবে বলে মনে হচ্ছে না ওর। ঢিবির পর ঢিবি দেখে মনে হয় একটু এগোতে পারেনি। হোঁচট খেয়ে পড়তে গিয়ে হিরু চাচার বাহু চেপে ধরল। আর পারছি না চাচা। ওকে সিধে করে দিল চাচা। আর একটুখানি, পৌঁছে গেছি মনে হয়। বেশ কিছুক্ষণ হলো কিশোর কোনো দিকে চায়নি। একই দৃশ্য বারবার দেখতে দেখতে চোখ পচে গেছে। ফলে নিজের দু পায়ের দিকে দৃষ্টি নিবদ্ধ ছিল ওর। চরম ক্লান্তিতে মাথাটা তুলে হিরু চাচার তাক করা আঙুলের নিশানায় চাইল এবং বিস্ময়ে আগ করে উঠল। সামনে বালির সমুদ্রে আকাশ ছোঁয়া সুরম্য একটা দুর্গ। দেখে মনে হয় নিখাত পিতলের তৈরি। আরব্য রজনের খলিফাও লজ্জা পেতেন এর অগুনতি মিনারকে ঝকমক করতে দেখে। সিংহদ্বার খোলা, কিন্তু ভেতরের ঘুপচি অন্ধকার চোখে পড়ে কেবল। হিরু চাচার হাত ধরে টানল কিশোর। ভেতরে না গেলে হয় না? ডান দিকে এক পা সরে গিয়েছিল হিরু চাচা। স্ফুলিঙ্গের ফুলঝুরি তাকে দুর্গের রাস্তায় ফিরিয়ে আনলো। উপায় নেই রে, বলল মৃদু স্বরে। তাছাড়া হোস্টকে অপেক্ষা করিয়ে রাখাটাও ভালো কথা না। ঝলমলে ভৌতিক দুর্গটার দিকে চাইল ওরা। শীঘ্রই গেট পেরিয়ে আধারে প্রবেশ করলো। একটা ছায়াময় হল জমে নিজেদের আবিষ্কার করলো ওরা। ঘরটির খিলানগুলো ছাদের অবিশ্বাস্য উচ্চতায় গিয়ে ঠেকেছে। কিশোরকে ভয় পাইয়ে দিয়ে পেছনে সশব্দে বন্ধ হয়ে গেল গেট। এখন কি হবে? ফিসফিস করে জানতে চাইলেন ডক্টর ইউনুস। জানি না, সহজ শোনালো হিরু চাচার কণ্ঠ। তবে শীঘ্রই জানতে পারবো। স্বাগতম। একটিমাত্র শব্দ গমগম করে উঠল গোটা হলরুম জুড়ে। শব্দটির উৎসের দিকে চকিত তাকালো ওরা। হলের শেষ প্রান্তে উজ্জ্বল আলোর মধ্যখানে দাঁড়িয়ে রয়েছে বিশাল একটি দেহ। 7 ফুটি অবয়বটির পরনে ধাতব পোশাক। দেয়ালের চকচকে তামা প্রতিফলিত হচ্ছে তাতে। কুৎসিত ধাতব মুখটার কোটর আছে, চোখ নেই। ভয়ে কেঁপে উঠল কিশোর। মনে হয় এই আমাদের হোস্ট, বিড়বিড় করে বলে আলো লক্ষ্য করে এগোতে লাগলো হিরু চাচা। অনিচ্ছা সত্ত্বেও অনুসরণ করলো সঙ্গীরা। ডায়াসে দাঁড়িয়ে থাকায় আরো লম্বা দেখাচ্ছে শরীরটাকে। ওটার সামনে এসে দাঁড়ালো হিরু চাচা। কে আপনি? সাহসীর মতো প্রশ্ন করলো। আমাদের ধরে এনেছেন কেন? মুহূর্তের নীরবতার পরে মুখ খুলল গুরুগম্ভীর কণ্ঠটি। শীঘ্রই জানতে পারবেন। আপনার টাইম লর্ড বন্ধুরা আমাকে হোরাস বলে ডাকে। কিশোর চকিতে চাইল চাচার দিকে। নামটার প্রভাব স্পষ্ট তার চেহারায়। কিন্তু আপনি তো ধ্বংস হয়ে গেছেন, ভয়ের তো গলায় বলল সে। না হিরণ পাশা, আমি খতম হইনি।
ঘোষণা করল হোরাস। আমার সঙ্গে অন্যায় করা হয়েছিল, চরম অন্যায়। এখন আমার প্রতিশোধ নেয়ার পালা। হোরাসের হাতছানিতে জেরিমানবরা অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো। কিশোর আর ডক্টর ইউনুসকে ঘেরাও করে সরিয়ে নিয়ে গেল। চেঁচিয়ে উঠল হিরু চাচা, ওদের যেন কোনো ক্ষতি না হয় হোরাস, ওরা বাই চান্স এখানে এসে পড়েছে। আপনি ভাববেন না সেটা হিরণ পাশা, জোর দিয়ে বলল পৈশাচিক কণ্ঠটি। ওদের বিরুদ্ধে আমার কোনো রাগ নেই। কিশোর আর ডক্টর ইউনুসকে লম্বা অন্ধকার একটা করিডোর দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওদের গার্ডরা একটা নির্জন খিলানের সামনে ক্ষণিকের জন্য থেমে ভেতরে ঢুকতে ইশারা করলো। ওরা প্রবেশ করলে গার্ডরা মিশে গেল আধারে। চারিদিকে চেয়ে ভেবাচাকা খেয়ে গেলেন ডক্টর ইউনুস। দরজা টরজার বালাই নেই, আমাদের আটকে রাখবে কিভাবে? প্রশ্নের জবাব শীঘ্রই মিলে গেল। খিলানের মুখের কাছ থেকে আসা বাতাস বাধা পাচ্ছে আর একটা দেয়ালে। বুক ভরে শ্বাস টানল কিশোর। এবার বুঝেছেন? লোকটার ঘটে বুদ্ধি আছে, বলতে হবে, বললেন ডক্টর ইউনুস, সে যেই হোক না কেন। কিশোর তখনও হোরাসের সঙ্গে ওদের মোলাকাতের ঘটনাটা নিয়ে ভাবছে। হিরু চাচা ওকে চেনে মনে হলো। গজগজ করে উঠলেন ডক্টর, তাতে তো কোনো লাভ হয়নি, বন্দী হয়ে গেছি আমরা। চাচার তো আর বন্ধু নয় সে যে খাতির করবে। ধাতব দেয়ালে ঠেস দিয়ে বলল কিশোর। মনে হলো পুরনো শত্রু। একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে ওর মাথায়, চাচাকে এই প্রথম ঘাবড়াতে দেখেছে সে। চাচার ভয় তখনও কাটেনি। কিংবদন্তির মুখোমুখি দাঁড়ালে যে কারোই অমন অনুভূতি হতে বাধ্য, কিন্তু চেষ্টা করে নিজেকে সংযত রেখেছে সে। কিশোর আর ডক্টর ইউনুসকে সরিয়ে দেওয়ার পর হোরাস হিরু চাচাকে অনুগমন করতে বলেছে। এখন তারা ভেতর দিককার একটি চেম্বারে দাঁড়ানো, হলঘরটার ঠিক পেছনে। ধাতব সজ্জা অলঙ্কৃত করেছে এ ঘরটিকেও, তবে একটি গোটা দেয়াল জুড়ে রয়েছে মস্ত আকারের একটি স্ক্রিন। মহাশূন্যের নক্ষত্ররাজি আবছা কুয়াশার আড়াল থেকে উকি দিচ্ছে। হিরু চাচা জানে সে ভেল নেবিউলাকে দেখছে, মহাজাগতিক ধুলো আর বিভিন্ন গ্যাসের জমাট বাঁধা সুবিশাল পিণ্ড। হোরাস ভুরু দেখালো সেদিকে। আমি না থাকলে টাইম ট্রাভেল বন্ধ। আপনি আর আপনার টাইম লর্ডরা নিজেদের সময়তেই বন্দী হয়ে থাকবেন। হিরু চাচা আপত্তি করতে পারল না। কথাটা একদম সত্যি। আপনার মিশনটা তো খুবই ডেঞ্জারাস ছিল। হ্যাঁ, ডেঞ্জারাস, তবুও কমপ্লিট করেছি। তখন কি জানতাম আমাকে ওভাবে বয়কট করা হবে? আপনাকে বয়কট করা হয়নি। জলদগম্ভীর কণ্ঠস্বরটা ঢেকে দিল চাচার গলা। দেখুন এদিকে, নেবুলার দিকে ইঙ্গিত করল। এটা ছিল একটা সৌরজগৎ, আমি এটার বিস্ফোরণ ঘটিয়েছি। তা তো আপনি ঘটাবেনই, আপনি যে প্লুটিনা গ্রহের প্রথম সোলার ইঞ্জিনিয়ার। আপনার দায়িত্ব পালন করতে পেরে আমি গর্ববোধ করি। আমার গ্রহবাসীকে আমি একমাত্র যে পাওয়ার সোর্সের সন্ধান দিতে পেরেছি, তা না হলে কাউকেই টাইম ট্রাভেল করতে হতো না। আপনার অবদানের জন্য সম্মানও পেয়েছেন। সম্মান? আমাকে একঘরে করে রাখা হয়েছে, সুপারনোভার কাছে বলি দেয়া হয়েছে। এই অ্যান্টিম্যাটারের জগতে ধুকে ধুকে মরছি। আমার গ্রহবাসী টাইম লর্ড বনেছে, আর আমি? কেঁপে উঠল গম্ভীর কণ্ঠটি। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছি। আপনাকে কেউ ভোলেনি, দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করল হিরু চাচা। আপনার গ্রহবাসী এখনো আপনাকে বীরের সম্মান দেয়, আর আপনি কিনা তাদেরই বিরুদ্ধে প্রতিশোধের নেশায়। মাছি দাঁড়াবার ভঙ্গিতে হাত নাড়ল হোরাস। স্ক্রিন থেকে মুছে গেল ছবি। কেন নয়, বীর, হ্যাঁ? তীব্র তাচ্ছিল্য ঝরে পড়ল ওর কণ্ঠ থেকে। আমাকে ঈশ্বরের মর্যাদা দেওয়া উচিত ছিল। ঘুরে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে গেল। হিরু চাচা অনুসরণ করলো ওকে। মিশ্র অনুভূতি হচ্ছে তার। এই হোরাসই নিজের জীবন দিয়ে টাইম ট্রাভেলের গোপন তথ্য আবিষ্কার করেছে, কিন্তু সে যে এই ভয়ানক জায়গায় বেঁচে বর্তে আছে তা জেনে হতবুদ্ধি হয়ে গেছে হিরু চাচা। তবে আরেকটি চিন্তাও খেলে যাচ্ছে তার মস্তিষ্কে। একটি ব্যাপারে নিশ্চিত সে, প্রতিশোধ স্পৃহায় উন্মাদ হয়ে গেছে হোরাস। এই বিশ্বে সে অসংবাদিত সম্রাট। হিরু চাচা ও তার সঙ্গীদের জীবন মরণ তার হাতে। জীবনে এই প্রথমবার হতাশা কাকে বলে অনুভব করতে পারল চাচা। হোরাসকে অনুসরণ করে একটি সুপ্রশস্ত হলে প্রবেশ করল সে। রাগ পড়েছে হোরাসের, নিশ্চুপে ভাবছে কি যেন।
আমি একটা ব্যাপার বুঝে পাচ্ছি না, কথা পারল হিরু চাচা। কি? আপনি বেঁচে রইলেন কিভাবে? কিভাবে বাঁচে মানুষ? মনের জোরে। আমাদের ধরে আনতে যে জেলের পিণ্ড পাঠিয়েছিলেন সেগুলো কি? ওগুলো বানিয়েছি। ওগুলো আপনাদের ট্রান্সফর্ম করেছে, ফলে আপনারাও আমার পৃথিবীতে টিকে থাকতে পারবেন। আপনার যখন এত ক্ষমতা, আমার সাহায্যের কি দরকার? অকৃত্রিম কণ্ঠে প্রশ্ন করল হিরু চাচা। কিছু কাজ আমার একার পক্ষে করা সম্ভব নয়, সেজন্যই আপনাকে আনিয়েছি। কিন্তু এত লোক থাকতে আমাকে কেন? বুঝলেন না? ক্রুর হাসল হোরাস। আপনি হচ্ছেন আমার টাইম লর্ড ভাইদের ঘনিষ্ঠ বন্ধু। তাদের বিরুদ্ধে আপনাকে লাগাতে পারলে তার মজাই আলাদা। আমার সাহায্য যদি পানও, টাইম লর্ডদের সবাইকে কি হারাতে পারবেন? হোরাসের অট্টহাসি প্রতিধ্বনি তুলল হলরুমে। হারছেই তো ওরা। ব্ল্যাক হোল তৈরি করে ফেলেছি। ওদের ইউনিভার্স থেকে কসমিক এনার্জি শুষে আনছে আমার পৃথিবীতে। ওরা যতই দুর্বল হচ্ছে, আমার শক্তি ততই বাড়ছে। আমি যদি কোঅপারেট না করি? আধার হয়ে গেল হল। ছাদের ঘুটঘুটে অন্ধকার চিরে দিল এবড়ো থেবড়ো বিজলির ঝলক। ধাতব দেয়ালগুলোই অশুভ আগুন জ্বলে উঠেছে। তবে হোরাসের কোপানলে পড়বেন। গর্জে উঠল কণ্ঠটি। আপনার বন্ধুরাও বাঁচবে না। তাদের জীবনের কোনো মূল্য নেই আপনার কাছে। হিরু চাচা মুহূর্তে উপলব্ধি করল হোরাসের পরিপার্শ্ব তার মানসিক অবস্থাকে প্রতিফলিত করে। বুঝতে অসুবিধে হলো না, এই আজব দুনিয়ার চলমানতায় ওর মনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হোরাসের পাশের দেয়ালটার প্যানেল জ্বলে উঠল আচমকা। আঁকাবাঁকা জটিল সংকেত ঝিলিক মারছে। হিরু চাচা বুঝতে না পারলেও অনুমান করল মেসেজ পাঠানো হয়েছে হোরাসের জন্যে। কাঠখোট্টা কণ্ঠে বলল, তদন্ত করো, অনুসরণ করো, ওদের নিয়ে এসো আমার কাছে, কোনো ক্ষতি করো না। তারপর চাচার দিকে ফিরে ব্যঙ্গ করে বলল, আপনি আমার চেয়ে অনেক ভাগ্যবান হিরণ পাশা। আমার দুনিয়ায় পৌঁছতে না পৌঁছতেই বন্ধুরা জুটে গেছে। মেজর আজাদ সামনের দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তারপর মেইন গেট সশব্দে বন্ধ করে ফিরে এলেন ল্যাবরেটরিতে। হায়দার তখন টাইম মেশিনের পাশে দাঁড়িয়ে টাইম লর্ডকে ডাকছে। কই, আর কত দেরি করবেন? ওর সঙ্গে কণ্ঠ মেলালেন মেজর। শীঘ্রই বেরিয়ে আসুন। টাইম লর্ডের মাথাটা দেখা গেল দরজার বাইরে। বাঁশিটা খুঁজে পাচ্ছি না। বাঁশি নিয়ে মাথা ঘামানোর মতো মুড নেই এখন মেজরের। অনেক হয়েছে, আসুন এবার। আসছি আসছি, শান্ত করতে চাইলেন ভদ্রলোক। জানেন তো বাইরে কি অবস্থা? অসহিষ্ণু শোনালো মেজরের কণ্ঠ। চারিদিকে খালি বালি আর বালি। কোন মরুভূমিতে যে এসে পড়লাম! কি কাজটা করেছেন আপনি একবার ভাবুন। পুরো রিসার্চ সেন্টারটাকে আপনি উড়িয়ে এনেছেন। আমাকে দোষ দিয়ে লাভ নেই। ঢাকায় কি জবাব দেব? জানতে চাইলেন মেজর। আল্লাহ জানে ঢাকাকে কত মাইল পেছনে ফেলে এসেছি। লাইট ইয়ার বলুন, বিড়বিড় করলেন টাইম লর্ড। ওর কথায় কান দেননি মেজর। আপনারা এখানে থাকুন, আমি একটু বাইরে যাচ্ছি। কোথায় এলাম জানতে হবে না? বাধা দেওয়ার আগেই হাতা দিলেন তিনি। লম্বা শ্বাস ছাড়ল হায়দার। আমাদের উচিত ওর পেছন পেছন যাওয়া। ঠিক, সায় জানালেন টাইম লর্ড। 1 মিনিট দাঁড়ান, একটু খুঁজে দেখি বাঁশিটা পাই কিনা। ভদ্রলোক টাইম মেশিনে ঢুকে পড়লেন। হায়দারের বারংবার অনুরোধ সত্ত্বেও বেরিয়ে আসতে বেশ দেরি করে ফেললেন। বহু খোঁজাখুঁজি করেও বাঁশির হদিশ পাননি। আগে চলুন, মেজরকে ফেরাই। বাঁশির কথা পরে ভাবলেও চলবে। হ্যাঁ হ্যাঁ, চলুন, অসন্তোষের সঙ্গে বললেন টাইম লর্ড। শূন্য করিডোরগুলো আর মেইন গেট পেরিয়ে বাইরে পা রাখলো ওরা। মেজরের মতো ওদেরকেও অভিবাদন জানালো দিগন্ত বিস্তৃত ধূসর মরুভূমি। তবে একটি পার্থক্য রয়েছে, বিল্ডিংটাকে ঘেরাও করেছে জেনিমানবদের দল। হোরাসের বিশ্বস্ত ভৃত্যরা ওদেরকে নিয়ে যেতে এসেছে।